আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ঘটনাবলী নিয়ে আমরা আলোচনা করব এই লেকচারে। তাহলে আমরা এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছি সবাই একটু কমেন্ট করব। ওকে, ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। এবং আমরা ইনশাল্লাহ এখন থেকে ধারাবাহিক ক্লাসে প্রবেশ করব। গতকাল কিন্তু ক্লাস হয়েছে, আজকে থেকে আমাদের মোটামুটি ক্লাস চলবে, সপ্তাহে 5 দিন আমাদের ক্লাস চলবে ইনশাল্লাহ। ওকে, আর আমাদের বিসিএস পরীক্ষা পেছানোর সম্ভাবনা খুবই বেশি, অর্থাৎ আমাদের পরীক্ষা হয়তো বা এপ্রিল মের দিকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ ঘোষণা হলে কিন্তু আপনার এখনই হয়ে যেত। তবে 10 তারিখের মধ্যে যদি ঘোষণা না হয় তাহলে মনে রাখবেন যে আপনার পরীক্ষা ঈদের পরে হবে। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ঘটনাবলী। যারা যুক্ত হচ্ছে তারা একটু কমেন্ট করব। আমি একটু দেখি আপনারা আছেন কিনা। আমার ফোনটা একটু ডিস্টার্ব, এই জন্য পেছন থেকে দেখতে হবে আমাকে। আচ্ছা, অন্ধকার দেখা যাচ্ছে না? কই অন্ধকার দেখা যাচ্ছে, আমি তো দেখতেছি। কোথায়? আচ্ছা, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। ওকে, তারপর আমি ক্লাসে প্রবেশ করব। আজকে আমাদের পড়ানোর বিষয়বস্তু হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের ধারাবাহিক ঘটনাবলী। আপনারা একটু কমেন্ট করবেন যে আমি কয়েকটা প্রশ্ন করি। ওকে, বাংলাদেশ নামক, আপনারা একটু ফেসবুক অ্যাপ থেকে ঢুকবেন, তাহলে কমেন্ট করা যায়। অন্য অন্য অ্যাপ থেকে ঢুকলে কিন্তু আপনার কমেন্ট করা যায় না। সো আপনার ফেসবুক অ্যাপ থেকে ক্লাসগুলো করবেন সব সময়, যাতে করে লাইভ কমেন্টগুলো করা যায়। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হলো এই ভূখণ্ডের নামকরণ বাংলাদেশ করেন কে এবং কত তারিখে? ঠিক আছে, এবং কোন ঘটনার প্রেক্ষাপটে হচ্ছে আপনার এই ভূখণ্ডের নামকরণ করা হয় বাংলাদেশ? একটু আপনারা কমেন্ট করবেন। আচ্ছা, আবারও বলি যে এই ভূখণ্ডের নামকরণ করা হয় বাংলাদেশ কবে এবং কোন ঘটনার প্রেক্ষাপটে? ওকে, আমরা একটু কমেন্ট করি, তারপরে আমি ক্লাসে প্রবেশ করব। ওকে, আমি প্রবেশ করলাম। আচ্ছা, আপনারা কি ঠিকমতো দেখতে পাচ্ছেন আমাকে? ওটা ওনার ইয়ে করতে হবে, ওটা অ্যান্সার না নিলে ঝামেলা করবে। একবার অ্যান্সার নিস, ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু কমেন্ট করেন, তাহলে আমরা ওটা একবার অ্যান্সার নেই, অ্যান্সার নেই। আচ্ছা, আমি এখনই ক্লাসে প্রবেশ করব, আপনারা একটু কমেন্ট করেন, তাহলে আমরা। আচ্ছা, 5 ডিসেম্বর 1969, হ্যাঁ, এটা হলো সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভূখণ্ডের নামকরণ করে হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ। এটি হচ্ছে আপনার বলেন অনিরুদ্ধ বলছেন। থ্যাংক ইউ আপনাকে, অসম্ভব ধন্যবাদ আপনাকে যে আপনি বিস্তারিত লেখার জন্য। ওকে, আচ্ছা, আপনারা একটু বলেন তো, এই জানোয়ারকে হত্যা করতে হবে, এই জানোয়ারকে হত্যা করতে হবে, এই পোস্টারটি আঁকা হয় কাকে উদ্দেশ্য করে? আচ্ছা, আমি আপনাদেরকে অপশন দেই। এই জানোয়ারকে হত্যা করতে হবে শীর্ষক পোস্টারটি আঁকেন কে এবং কাকে উদ্দেশ্য করে? শুধুমাত্র দুইটা নাম লিখবেন। ওকে, তারপরে আমরা মূল ক্লাসে প্রবেশ করব। আবারও বলি, এই জানোয়ারকে, আচ্ছা, এই জানোয়ারকে হত্যা করতে হবে শীর্ষক পোস্টারটি কে আঁকেন এবং কাকে উদ্দেশ্য করে আঁকেন? শুধু দুইটা নাম লিখবেন। ওকে, আমরা আবারও প্রশ্নটা আমি বলি। এই জানোয়ারকে হত্যা করতে হবে শীর্ষক পোস্টারটি কে আঁকেন এবং কত তারিখে আঁকেন? আচ্ছা, আমাদের উপস্থিত বেশ ভালো দেখতে পাচ্ছি আমরা, 57 জন। দ্রুত দ্রুত সবাই একটু কমেন্ট করি, তাহলে আমি
আচ্ছা, ইয়াহিয়া লিখছে, বিভা লিখছে ইয়াহিয়া, কামরুল হাসান লিখছে হচ্ছে ইয়াহিয়া খান। হ্যাঁ, ইমা ইসলাম বলছে কামরুল হাসান হচ্ছে আপনার এটা অঙ্কন করেন এবং কাকে উদ্দেশ্য করে এটা আঁকেন হচ্ছে আপনার ইয়াহিয়া খানকে উদ্দেশ্য করে। এবং আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু আপনার ইয়াহিয়া খানের এই ছবিটা কিন্তু আপনার ব্যাপক ভাইরাল ছবি, মানে এখন তো ভাইরাল বলি আমরা, আসলে ওই সময়ের ভাইরাল। কেননা মুক্তিযুদ্ধের এই ছবিটা আপনার ছবি ক্লাস করার আগে ক্লাসে লাইক দেন না কেন? অবশ্যই লাইক দিবেন, সবাই লাইক দিবেন, হ্যাঁ রিয়াক্ট দিবেন, লাইক না দেন কমেন্ট কিছু একটা তো দিবেনই। সবাই একটু আমরা লাইক দেই, তাহলে নাহলে ক্লাস করে মজা পাওয়া যায় না। ওকে, এবার আমি এখনই ক্লাসে প্রবেশ করব। আজকে একটু আমরা লাইক দিব সবাই অবশ্যই, ঠিক আছে? আর সবাইকে বসন্তের অগ্রিম শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আমি কিন্তু অলরেডি আজকে বসন্তের ফটোগ্রাফি করে ফেলছি, কারণ হলো আমি অনেক ব্যস্ত থাকবো, ঠিক আছে? বসন্তের দিন পর্যন্ত ব্যস্ত থাকবো, সো আলাদা করে ফটোগ্রাফি করা সম্ভব হবে না। আচ্ছা, ইয়াহিয়া খান, কামরুল হাসান সবাই লিখছেন, রিঙ্কি লিখছেন ইয়াহিয়া খান, সম্প্রীতি হাসান লিখছেন কামরুল হাসান ইয়াহিয়া খান। হ্যাঁ হয়েছে, সবাই লিখছেন আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো পারি, বোঝা যাচ্ছে, ঠিক আছে? আপনারা সবাই উপস্থিত থাকবেন, রেসপন্স করবেন, তাহলে কি হবে, ক্লাস নিয়ে মজা পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, ইয়াহিয়া খানকে উদ্দেশ্য করে সবাই লিখছেন। এখন একটু বলতে পারবেন কেউ যে এই পোস্টারটি যে কামরুল হাসান আসলে কোন পোস্টারের অনুপ্রেরণায় হচ্ছে আপনার এই পোস্টারটি অঙ্কন করেন? কামরুল হাসান মূলত হচ্ছে আপনার এই জানোয়ারকে হত্যা করতে হবে এই পোস্টারটি অঙ্কন করেন কোন বিখ্যাত চিত্রশিল্পীর একটি বিখ্যাত চিত্রকর্মের অনুকরণে? কেউ বলতে পারবেন? যে বলতে পারবেন সে আসলে অনেক, অথবা আমার পূর্বের ক্লাস করলে আপনারা এটা হয়তো বা পারতে পারেন। ওকে, একটু আমি এই লাস্ট ইয়ারটা শুনবো। কামরুল হাসান যে এই ছবিটি অঙ্কন করেন সেটি মূলত কোন বিখ্যাত শিল্পীর অনুকরণে? অর্থাৎ কোন এক বিখ্যাত শিল্পী। ভাইয়া মুক্তিযুদ্ধের বিষয়টা ভালো করে শেখায় দেন, ইনশাল্লাহ মুক্তিযুদ্ধ শেখায় দিব। মুক্তিযুদ্ধ আপনি গল্পের মতো করে মনে রাখবেন, ঠিক আছে? এইখানে কিন্তু তার তারিখ ইম্পর্টেন্ট, আমি আবারও বলি মুক্তিযুদ্ধে এসে কিন্তু আপনার তারিখ খুবই 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 ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা তারিখ আমি যতগুলো তারিখ লিখবো সেই তারিখগুলো আপনার পড়তেই হবে, ঠিক আছে? আর এটা তো পড়লে আপনারা বুঝতেই পারছেন আপনার তিন জায়গায়, মানে ইহকাল, বর্তমানকাল, মানে অতীতকাল, বর্তমানকাল আর পরকাল, তিন কালেই হচ্ছে আপনি ভালো পারবেন। পরকাল মানে হচ্ছে চাকরি জীবনে এসেও কিন্তু আপনাকে লাগবে। আপনি একজন চাকরিজীবী হলেন, সরকারি কর্মকর্তা, আপনাকে তো বক্তৃতা দিতেই হবে, তাই না? বক্তৃতা আপনাকে দিতেই হবে, আপনি ম্যাজিস্ট্রেট হন আর যাই হন না কেন, মানে আপনাকে কিন্তু বক্তৃতা দিতে হবে। সো ওই সময় যে যদি আপনি মুক্তিযুদ্ধর এই বিষয়টা মানে গোলায় ফেলেন তাহলে কিন্তু আপনাকে একদম সরকার কিন্তু ধোলাই করে দিবে, ঠিক আছে? এটা তো আপনারা জানেন, অনেকে গুলাই ফেলায়। সো মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু আপনার ভুল শব্দ উচ্চারণ করলে কি ঝামেলা হয় তার একটা উদাহরণ আপনাদেরকে দেই। ঢাকা ইউনিভার্সিটির আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ মানে হলো আপনার রহমত আলী। উনি কিন্তু আপনার অনেকগুলো ইউনিভার্সিটি মানে ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলো হলের প্রাধ্যক্ষ ছিল এবং উনি ভিসি হওয়ার দৌড়ে ছিল, বর্তমান ভিসির প্রতিদ্বন্দ্বী। এবং উনি ভুল ক্রমে হচ্ছে আপনার জাতীয় চার নেতার নাম উচ্চারণ করতে যেয়ে উনি হচ্ছে খন্দকার মোস্তাকের নাম উচ্চারণ করে ফেলছিল। ওনার স্লিপ অফ টান, বুঝতেই পারছেন, তাতেই হচ্ছে তার চাকরি, বুঝতেই পারছেন কী হয়েছে। সো মুক্তিযুদ্ধে এতটা সেন্সিটিভ বিষয়, এখানে আপনার ভুল বলা যাবে না, এই জন্য আমাদের মুক্তিযুদ্ধটাকে আপনারা শিখবেন হচ্ছে নিখুঁতভাবে, ঠিক আছে? আচ্ছা, বুঝি না ভাইয়া, কি বুঝেন না? মুক্তিযুদ্ধ বুঝেন না? আচ্ছা, মুক্তিযুদ্ধের ধারাবাহিক ঘটনাগুলো আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমরা গতকালকের লেকচার থেকে একটু আমরা আসি। আচ্ছা, তার আগে আমি হচ্ছে যেহেতু এটা শেষ করে দেই, এই জানোয়ারকে হত্যা করতে হবে এই পোস্টারটি খুবই বিখ্যাত। এই আপনি লিখে নিতে পারেন, বইয়ে নাই কিন্তু। এই জানোয়ারকে হত্যা করতে হবে শীর্ষক এই পোস্টারটি আঁকেন কে? এই পোস্টারটি আঁকেন পটুয়া কামরুল হাসান। কামরুল হাসান। এবং এই পোস্টারটি, আচ্ছা আমরা লিখতে পারি যে এই পোস্টারটি আঁকা হয় স্পেনের
গৃহযুদ্ধের খলনায়ক আপনারা বুঝেই ফেলছেন, খলনায়ক, এবং পরবর্তীতে হচ্ছে স্পেনের এক নায়ক, অথবা আমরা কি বলতে পারি, স্পেনের এক নায়ক কি বলেন তো, ফ্রাঙ্কো। ওনার নাম হচ্ছে কি, ফ্রাঙ্কো, উও যোগ কয়কারকো, ফ্রাঙ্কোকে নিয়ে, আচ্ছা এই মানে এটি আঁকা হয়, ঠিক আছে, এই পোস্টারটি আঁকা হয় স্পেনের গৃহযুদ্ধের খলনায়ক অথবা স্পেনের এক নায়ক ফ্রাঙ্কোকে নিয়ে বিখ্যাত চিত্রশিল্পী বলেন তো, স্পেনের একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম কি? আমরা সবাই জানি, তিনি 20 শতকে পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রশিল্পী বলা হয় যাকে, তিনি হলেন হচ্ছে আপনাকে পাবলো পিকাসো। তার নাম হচ্ছে কি, পাবলো পিকাসোর আঁকা, পাবলো পিকাসোর আঁকা ঠিক আছে, পাবলো পিকাসোর আঁকা একটা চিত্রকর্ম যাকে বলা হয় ড্রিম অ্যান্ড লাই অফ ফ্রাঙ্কো। ড্রিম, DREAM, ড্রিম অ্যান্ড লাই, LIE, লাই মানে মিথ্যা, ঠিক আছে, স্বপ্ন। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, লাই মানে হচ্ছে মিথ্যা। ড্রিম অ্যান্ড লাই অফ ফ্রাঙ্কো, FRANKO, অবলম্বনে, ঠিক আছে। যদিও এগুলো হচ্ছে ঠিক এইভাবে করে ড্রিম অ্যান্ড লাই অ্যান্ড ফ্রাঙ্কো এতটা বিস্তারিত হচ্ছে আপনার প্রিলিমিনারিতে আসবে না, বাট ভাইবার জন্য এগুলো হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ, বুঝছেন তো, ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। অথবা যদি আপনার লিখিত পরীক্ষায় মানে আকারে আসে, ধরেন আপনার এটাকে এই জানোয়ারকে হত্যা করতে হবে, আর কিচ্ছু লেখা নেই, টিকা আকারে আসলো, তখন যদি আপনি এই টাইপের দিতে পারেন রেফারেন্স, তাহলে হচ্ছে আপনি একদম পূর্ণাঙ্গ মার্কস পাবেন। যে খাতা দেখবে সে আপনাকে খুশি হয়ে পুরো নাম্বার ঢেলে দিয়ে দেবে পাসের মধ্যে, মানে 2-3 লাইন লিখলেই হবে, ঠিক আছে। এই পোস্টারটাকে হচ্ছে আপনাকে মুক্তিযুদ্ধের সময়ে পটুয়া কামরুল হাসান, এবং এটি আঁকা হয় ইয়াহিয়া খানকে উদ্দেশ্য করে। কাকে? ইয়াহিয়া খানকে উদ্দেশ্য করে। আপনারা জানেন যে 25শে মার্চ ইয়াহিয়া খান যে গণহত্যা চালায়, এবং তিনি রক্ত পিপাসু, বুঝতেই পারছেন, রক্ত পিপাসু, যে হচ্ছে অপারেশন সার্চলাইট প্রণয়ন করে আমাদের উপরে। এবং রক্ত পিপাসু মানে হচ্ছে আপনার ওনার একটা কালো ছবি আঁকা হয়, এবং ওনার মানে মুখ, ঠোঁট এগুলো হচ্ছে আপনার রক্ত পান করলে যেমন হয় ঠিক ওইভাবে করে রক্ত পিপাসু হিসেবে হচ্ছে আপনার দেখানো হয়েছে। এবং এই জানোয়ার মানে হচ্ছে আপনার ইয়াহিয়া খানকে, অর্থাৎ যে হচ্ছে আমাদের উপরে এই হত্যাযজ্ঞ চালান, ঠিক আছে। এবং এটি হচ্ছে আঁকা হয় ড্রিম অ্যান্ড লাই অফ ফ্রাঙ্কো নামে একটি বিখ্যাত চিত্রকর্ম, যেটি হচ্ছে পাবলো পিকাসো আঁকেন। কাকে নিয়ে? স্পেনের খলনায়ক অথবা স্পেনের পরবর্তীতে এক নায়ক যাকে বলা হয়, ফ্রাঙ্কোকে নিয়ে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীতে 3জন খলনায়কের নাম উল্লেখযোগ্য। এই একজন হচ্ছে হিটলার, মুসোলিনি এবং হচ্ছে আপনার ফ্রাঙ্কো, অর্থাৎ 3 ফ্যাসিবাদী নেতা ওই সময়ের পৃথিবীতে। এদেরকে উদ্দেশ্য করে হচ্ছে আপনার এটি আঁকা হয়। ওকে, তাহলে আপনারা মনে হয় মূল ইয়াটা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব আজকের ক্লাসে ধারাবাহিকভাবে। আমরা গতকালকে ছিলাম কোথায়? আমরা গতকালকে ছিলাম হচ্ছে মুক্তিযুদ্ধের কোন অংশটায়? সেটি হচ্ছে 70-এর নির্বাচনে ছিলাম, ঠিক আছে, 70-এর নির্বাচন। এবার আসবো আমরা 1971 সাল। 1971 সালে এসে হচ্ছে আপনার কি শুরু হয় সেটা আমরা একটু দেখব। ওকে, তাহলে এবার আমরা মূল ক্লাসে প্রবেশ করি। আচ্ছা, আমাদের অসহযোগ আন্দোলন 1971। আমরা একটু আসি তাহলে মুক্তিযুদ্ধের ধারাবাহিক ঘটনাবলিতে। যেটা কই সরি এটা দাও ডাস্টারটা। মুক্তিযুদ্ধের ধারাবাহিক ঘটনাবলিতে আসবো এবার। আমরা আগেই বলছি 70 সালের নির্বাচন হয়ে গেল, তাই না? সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো 2 জায়গায়। একটা হচ্ছে জাতীয় পরিষদে এবং আরেকটা হলো প্রাদেশিক পরিষদে। এতটুকু তো আমরা জানি, তাই না? এবং উভয় অংশে কিন্তু আপনার আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করার কথা ছিল, কিন্তু
তিনি আমার কথা রাখলেন না, বুঝতেই পারছেন। তিনি মানে হলো কে? ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান হচ্ছে আপনার তখনকার সময়ে সামরিক প্রশাসক, মানে সার্ভ অ্যাজ এ রাষ্ট্রপতি। ওকে, এবং তিনি কিন্তু আপনার বঙ্গবন্ধুর কথা রাখেননি, মানে হচ্ছে আপনার তিনি বারবার হচ্ছে আপনার অধিবেশন আহ্বান না করে, বরঞ্চ সে হচ্ছে আপনার অধিবেশন কি করে লাস্টে এসে স্থগিত করে। সো আমাদের সামনে আর কোনো পথ ছিল না। তো যেহেতু আমাদের সামনে আর কোনো পথ ছিল না, অর্থাৎ নির্বাচন হয়েছে হচ্ছে আপনার ডিসেম্বরে, ঠিক না? তাহলে 3 মাস পরে হচ্ছে ক্ষমতা দিবে। ডিসেম্বর 1970 হচ্ছে আপনার নির্বাচন হলো, তার মানে জানুয়ারি গেল, ফেব্রুয়ারি আসলো, এই ফেব্রুয়ারির পরে হচ্ছে আপনার মার্চ এসে গেল, তার মানে 3 মাস ওভার হয়ে যাচ্ছে, তাই না? দেখেন 7 ডিসেম্বর যদি নির্বাচন হয়, তাহলে 7 মার্চ কয় তারিখ হয় বলেন তো? 7 মার্চ, অর্থাৎ 7 ডিসেম্বর 1970 সালে যদি নির্বাচন হয়, তার মানে 7 মার্চ 1971 সালে কয় মাস হয়? 3 মাস হয়। তার মানে বঙ্গবন্ধু 3 মাসের বেশি তো আর স্টে করতে পারবে না, তাই না? মানে অস্থায়ী সরকার অলরেডি 3 মাস হচ্ছে ওভার হয়ে যাচ্ছে, বাট তারপরেও বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা দেননি। তার মানে 7 মার্চ আসার আগেই কিন্তু আপনার কয়দিন আগে, 5 দিন আগে থেকে কিন্তু আপনার বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন ঘোষণা করে। আমরা মনে হয় মূল বিষয়টি এখান থেকে আমাদের বুঝতে হবে। তাহলে একটু আসি আমরা, তাহলে একটু আমরা যদি এভাবে বলি যে 70-এর নির্বাচনে 70-এর 7 ও 17 মার্চের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায়, মানে ক্ষমতায় না ঠিক, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও গরিষ্ঠতা পেলেও ইয়াহিয়া খান ক্ষমতা দিতে গড়িমসি করছিলেন, তাই না? গড়িমসি মানে কি? আমরা জানি যে গড়িমসি করছিলেন, অর্থাৎ ইয়াহিয়া খানের প্রস্তাব ছিল যে আপনার মুজিব একা না বা আওয়ামী লীগ একা না, তার সাথে পিপিপিকে প্রধান করে, পিপিপি মানে বুঝতেই পারছেন জুলফিকার আলী ভুট্টোর দল, উনি হচ্ছে আপনার জাতীয় পরিষদে আসন পায় কয়টা? 88টা। তো এর সাথে হচ্ছে কোয়ালিশন করে শেখ মুজিব হচ্ছে আপনার কি করবে? সরকার গঠন করবে। কিন্তু বঙ্গবন্ধু দেখলো যে আমি তো 151 আসন পেয়েই গেছি, সো জাতীয় পরিষদে সে হচ্ছে কোয়ালিশন সরকার গঠন করবে না। এটাই হচ্ছে আপনার মূল কথা। ওকে, এখন দেখেন 70-এর 7 মার্চ এবং 17 মার্চ, তার মানে 71-এর, ঠিক আছে, 1971 সালের, ঠিক আছে, 2 মার্চ, 2 থেকে 25 মার্চ পর্যন্ত অসহযোগ আন্দোলন ঘোষণা করেন। কে ঘোষণা করেন? বঙ্গবন্ধু। ওকে, এর আগেই কিন্তু আপনারা জানেন কেনা যে ওরা তো বুঝে গেছে যে বঙ্গবন্ধুকে মানানো যাবে না, তো যেহেতু মানানো যাবে না তাহলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ছে। তার মানে ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু আপনার, মানে আগের মাস, মার্চের আগের মাস হচ্ছে 1971 সালের ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনার পাকিস্তানিরা অলরেডি হচ্ছে আপনার এই পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে হচ্ছে আপনার সেনাবাহিনী আসা শুরু করছে, মানে সামরিক বাহিনীর সদস্যরা হচ্ছে বদলি হয়ে এই দিকে আসা শুরু করছে। তার মানে বোঝা যাচ্ছিল যে একটা যুদ্ধ আসন্ন ভাব, অথবা যুদ্ধ হতে পারে অথবা কোনো একটা প্রতিরোধ হতে পারে আমাদের বিরুদ্ধে, এটা কিন্তু অলরেডি হচ্ছে আপনার বুঝে গেছে। বাট মার্চে এসে হচ্ছে এটা চূড়ান্ত রূপ লাভ করে, সেটি হচ্ছে বঙ্গবন্ধু হচ্ছে 2 মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত হচ্ছে আপনার অসহযোগ আন্দোলন ঘোষণা করে। তাহলে অসহযোগ আন্দোলন কি? এটি হলো আপনার 2 থেকে 25 মার্চ। আপনারা যদি বই থেকে পড়েন তাহলে বলবো বই থেকে 93 পেজ, ঠিক আছে, বই থেকে হচ্ছে আপনার 93 পেজ। এই দিন হচ্ছে আপনার এই অসহযোগ আন্দোলন ঘোষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন দেখেন যে এই দিনে সে কি হয়, দেখেন যে এখন এই অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে কবে? আচ্ছা, বঙ্গবন্ধু 7 মার্চ 1971,
মানে সেই ঐতিহাসিক তারিখ আমরা বুঝতেই পারছি। 7 মার্চ মানে খুবই একটা ঐতিহাসিক তারিখ। বঙ্গবন্ধু 7 মার্চ 1971 এই অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। একটু বুঝাই দেই। দেখেন 7 মার্চে কিন্তু বঙ্গবন্ধু অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছে যে আমি যদি হুকুম দেওয়া নাও পারি তাহলে তোমরা কি করবে, তোমরা রেডিও যাবে না বা তোমাদের বেতন তুলে নেবে, ঠিক আছে, তোমরা কলকারখানায় যাবে না, সব কিছু বলে দেয়। মানে 7ই মার্চের ভাষণ এমন এক ভাষণ ছিল যেখানে হচ্ছে আপনার, এবং সেখানে কিন্তু চারটা দফাও উপস্থাপন করছিল বঙ্গবন্ধু। সেই দফা অনুযায়ী হচ্ছে আপনার কি, সেই দফা যদি আপনার দেখেন সেই 4টি দাবি কি ছিল, 4টি দাবি ছিল হচ্ছে আপনার এক, দেখেন 94 পৃষ্ঠায় দেওয়া আছে 7ই মার্চের ভাষণে 4টি দাবি ছিল। সেই 4টি দাবি কি কি? সামরিক আইন বা মার্শাল ল উইথড্র করতে হবে, ঠিক আছে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত যেতে হবে। কোন সামরিক বাহিনীর লোকদের? আপনারা বুঝতেই পারছেন। মার্শাল ল কে জারি করছিল? মার্শাল ল জারি করছিল হচ্ছে আপনার ইয়াহিয়া খান। এই মার্শাল মানে হচ্ছে আপনার এটা সামরিক বাহিনীর যে আইন চলতেছিল এটাকে প্রত্যাহার করতে হবে, এটা হচ্ছে একটা দাবি 7ই মার্চের ভাষণে, ঠিক আছে। সামরিক বাহিনীর লোকদেরকে ব্যারাকে ফেরত যেতে হবে, কারণ ওই মুহূর্তে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে সামরিক বাহিনীর লোকদেরকে হচ্ছে নিয়োগ করা হয়। কোথায়? সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানে, ঢাকা বা বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থানে এদেরকে হচ্ছে ব্যারাকে ফিরে যেতে হবে। অর্থাৎ এদেরকে তখন হচ্ছে মোতায়েন করে রাখছিল, গাড়ি গাড়ি করে হচ্ছে টহল দিত, বুঝছেন তো? এক, এরপর দেখেন যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। যেভাবে হত্যা করতে হয়েছে মানে হচ্ছে ওই সময় কিন্তু আপনার পুলিশ কোনো একটা ঘটনা হলেই হচ্ছে গুলি করতো, ওকে, এইসব হত্যাকাণ্ডের কোনো বিচার হতো না। সো এটার হচ্ছে আপনার কী করতে হবে? বিচার করতে হবে। এবং লাস্টে দেখেন যে 4 নম্বর দাবি ছিল হচ্ছে আপনার, 4 নম্বর দফা ছিল ওখানে কি, জনগণের প্রতিনিধির নিকট হচ্ছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এখানে আপনারা বুঝতেই পারছেন এর অর্থ হলো আপনার বঙ্গবন্ধু বলছে যে আপনার জনগণের প্রতিনিধি মানে হচ্ছে আপনার কে? জনগণের প্রতিনিধি মানে হচ্ছে নির্বাচনে যারা জিতছে। তাহলে নির্বাচনে জিতছে কারা? 7 তারিখ 17 তারিখ আওয়ামী লীগ। তার মানে তারা জনগণ যাদেরকে ভোট দিছে তাদেরকে হচ্ছে আপনার কি করতে হবে? ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটি ছিল হচ্ছে আপনার 7ই মার্চের কর্মসূচি, অর্থাৎ অসহযোগ আন্দোলনের কর্মসূচি ছিল কত তারিখে? এটি হচ্ছে 7 ডিসেম্বর। এখন একটু খেয়াল করে দেখেন 7ই মার্চের যে ভাষণ, এই ভাষণ কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের একটা ইনডিরেক্ট ঘোষণা আমরা বলতে পারি। অর্থাৎ বঙ্গবন্ধু যদি 7ই মার্চের ভাষণ না দিতেন তাহলে কিন্তু বাঙালি হয়তোবা এভাবে করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তো না। এবং এইখানে কিন্তু আপনার কোনো কিছু বাদ রাখেনি, কিন্তু শুধুমাত্র সরাসরি বঙ্গবন্ধু বলতে বাকি ছিল যে আপনার আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এটা বললে হয়তোবা ওই মুহূর্তে কয়েকটা কাজ হতে পারতো। এক হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে হত্যা করা যে হতে পারতো, 2 হয়তোবা তাকে হচ্ছে আপনার তখনই গ্রেপ্তার করা হতো, অথবা এর থেকে বড় কোনো ধরনের বিশৃঙ্খলা হতে পারতো। বিধায় বঙ্গবন্ধু কিন্তু 7ই মার্চের ভাষণে ডিরেক্ট কিন্তু আপনার মুক্তিযুদ্ধের মানে ইনডিরেক্ট ঘোষণা হয়ে গেছে, বাট তিনি কিন্তু আপনার সরাসরি স্বাধীন শব্দটা উচ্চারণ করেননি। কেন করেননি? বাট এখানে সম্পূর্ণ বোঝা যাচ্ছিল। এবং বাঙালি কিন্তু আপনার এই 7 মার্চের ভাষণ শুনেই কিন্তু আপনার পরবর্তীতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ওকে, এখন প্রশ্ন হলো এই 7ই মার্চের ভাষণের ব্যাপ্তি ছিল কতটুকু? আচ্ছা, এই ব্যাপ্তি ছিল হচ্ছে আপনার দেখেন এটি কয়েকটা বিষয়, এটি হলো 23 মিনিট, ঠিক আছে, 23 মিনিট ছিল হচ্ছে আপনার মোট ব্যাপ্তি। এই 23 মিনিটের মধ্যে হচ্ছে আপনার রেকর্ড হয় হচ্ছে আপনার 18.5 মিনিট, ঠিক আছে, 18.5 মিনিট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বা 18 মিনিট 20 সেকেন্ড, অথবা কোথাও বলা আছে 18 মিনিট 47 সেকেন্ড। সো এই টাইপের যে আপনার, অথবা কোথাও বলা আছে 19 মিনিট। আপনি এগুলো সবগুলোই মুখস্থ করবেন, এগুলো হচ্ছে আপনার শুধু ভাই আসে, প্রিলিমিনারিতে কিন্তু এ ধরনের প্রশ্ন করা হয় না। ওকে, আপনারা বলবেন হচ্ছে রেকর্ড হয় 23 মিনিট আর মোট ভাষণের ব্যাপ্তি হচ্ছে 19 মিনিট, তবে কোথাও বলা আছে এটি হচ্ছে 18 মিনিট দেখেন 20 সেকেন্ড, অথবা কোথাও বলা আছে 18 মিনিট 47 সেকেন্ড হচ্ছে আপনার রেকর্ড হয়। এখানে রেকর্ড করেন কোন ব্যক্তি, বঙ্গবন্ধুর ডানে কে ছিল, বামে কে ছিল, এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমরা জানি যে বঙ্গবন্ধু যেখানে ভাষণ দিচ্ছিল তার পাশে একজন ব্যক্তি এভাবে করে তালি দিচ্ছিল, বলতে এই ব্যক্তির নাম কি? এটাও বেশি আছে কিন্তু ভাই প্রশ্ন করা হয়েছে অনেকবার। ইনি হলেন আপনার মহিউদ্দিন। এই মহিউদ্দিনকে, ইনি হলেন আপনার বর্তমানে মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছে আপনার মহিউদ্দিন। তখনকার সময় তিনি হচ্ছে ছাত্রলীগের নেতা। সো ওই সময় হচ্ছে মহিউদ্দিন পাশ থেকে এভাবে দিচ্ছিল। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। এবং এই যে মুক্তিযুদ্ধের যে ধারাবাহিক ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ভাই বেশি ধরা হয়। ভাইবার জন্য আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আবার লিখিতের জন্য তো আছেই, প্রিলিমিনারি তো আছেই সব জায়গায়। সো আপনার 3 জায়গায় হচ্ছে আমাদের কাজে লাগবে।
ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ঐতিহাসিক তাৎপর্য, অথবা হচ্ছে আপনার ৭ই মার্চের ভাষণের তাৎপর্য বর্ণনা করুন, যদি এইভাবে প্রশ্ন আসে তখন কিন্তু এটা আপনার বহুল আলোচিত একটি প্রশ্ন, অনেক বারবার আসে। তাহলে আমরা কিভাবে মানে কিভাবে ব্যাখ্যা করব, অথবা বঙ্গবন্ধুর ভাষণটি মানে মূল্যায়ন করুন। তখন আপনাকে যদি এই ধরনের মূল্যায়ন করতে বলা হয়, তাহলে আপনি এটাকে অবশ্যই পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে কম্পেয়ার আপনাকে করতে হবে। ঠিক আছে। এই কম্পেয়ার করতে যে হচ্ছে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে। সেটি হচ্ছে অবশ্যই আমরা বঙ্গবন্ধুকে বড় করে দেখাবো, কেন বঙ্গবন্ধু আমাদের নায়ক। ঠিক আছে। এখন যদি বলা হয় যে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের তাৎপর্য লিখুন, তাহলে আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি। দেখেন, এটি কিন্তু আপনার পৃথিবীর হাজার বছরের শ্রেষ্ঠ ভাষণের সংকলনের মধ্যে কিন্তু আপনার এটি কিন্তু আপনার মানে পৃথিবীর অন্যতম, অথবা যুদ্ধকালীন পৃথিবীতে অনুপ্রেরণাদায়ক পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃত। এবং এটি একই সাথে হচ্ছে আপনার ইউনেস্কোর কর্তৃকও কিন্তু আপনার একটি প্রামাণ্য দলিলও বটে, এবং এটি যুদ্ধকালীন পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে অন্যতম। এখন যদি বলা হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে অন্যতম, সেটি আমরা কিভাবে ব্যাখ্যা করব, তাহলে আমরা বলবো যে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে একটা সংকলন আছে, সেটি হচ্ছে আপনার উই শ্যাল ফাইট অন দ্য বিচেস। ঠিক আছে। দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার আওয়ার হিস্ট্রি, এই নামে হচ্ছে আপনার বিখ্যাত একজন ঐতিহাসিক নাম হচ্ছে জ্যাকব ফিল্ড, ইংল্যান্ডের। এই জ্যাকব ফিল্ড হচ্ছে আপনার এই নামে একটা বই রচনা করেন, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলো সংকলিত, যেমন বিদায় হজের ভাষণ থেকে শুরু করে ধর্মীয় গুরুত্ব বা রাজনৈতিক গুরুত্ব, এমন গুরুত্বপূর্ণ ভাষণগুলো এখানে হচ্ছে আপনার সংকলিত আছে। তো সেইখানে হচ্ছে আপনার পৃথিবীর কয়েকটি ভাষণের সাথে এটাকে রাখা হয়েছে। এখন যদি আমরা বলি তার মধ্যে অন্যতম কি, তার মধ্যে প্রথম দিকে আসবে হচ্ছে আপনার আব্রাহাম লিঙ্কনের ভাষণ। লিঙ্কনের ভাষণ আপনারা বুঝতেই পারছেন। লিঙ্কন হচ্ছে আপনার আমেরিকার গৃহযুদ্ধকালীন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট, এবং আমেরিকার ইতিহাসে একজন শ্রেষ্ঠ প্রেসিডেন্ট। এবং তিনি ২.৫ মিনিটের একটি ভাষণ দেন পেনসিলভানিয়ায় আমেরিকার দাসপ্রথা বিলুপ্তি উপলক্ষে। এবং সেই ১৯৬৩ সালের সেই ভাষণটি পৃথিবীর জ্যাকব ফিল্ডের ওই দৃষ্টিতে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। ঠিক আছে। এখন দেখেন, আমরা যদি লিঙ্কনের এই ভাষণটির সাথে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে তুলনা করি, তাহলে কি দাঁড়ায় হচ্ছে, আমরা যদি খেয়াল করে দেখি লিঙ্কন হলো আমেরিকার প্রেসিডেন্ট। তো খেয়াল করে দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট মানেই তো পৃথিবীতে বিশাল কিছু। আমেরিকার প্রেসিডেন্ট মানে তার সামনে কোনো বাধা নেই। কেননা আমরা জানি যে লিঙ্কনের যেহেতু তার নিরাপত্তা বিষয়টা কিন্তু আপনার খুবই মানে অবশ্যই এনশিওর করবে, সেটা হচ্ছে আমেরিকার কি গোয়েন্দা সংস্থা বা সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী, পুলিশ বা আনসার যারা আছে, প্রত্যেকেই হচ্ছে আপনার সবার আগে নিশ্চিত করবে যে আপনার প্রেসিডেন্ট নিশ্চিত কিনা, মানে এখানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে কিনা। সো লিঙ্কন যখন ভাষণ দেয় তখন রাষ্ট্র তার পক্ষে। কেননা তিনি আমেরিকার প্রেসিডেন্ট। সো তার ভাষণে কিন্তু আপনার সব কিছু বলা, কি বলবে না বলবে, অথবা এটা নিয়ে কিন্তু তার কোনো উদ্বেগ নাই, বা নিরাপত্তাহীনতায় সে কিন্তু ভোগে নাই। বাট আমরা যদি বঙ্গবন্ধুকে দেখি, কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাবো যে বঙ্গবন্ধু কিন্তু আপনার ওই মুহূর্তে একজন নিরাপত্তাহীনতায় ভোগা, মানে নিরাপত্তাহীনতায় কিন্তু সম্পূর্ণভাবে ছিল। কেননা পাকিস্তানের দৃষ্টিতে সে হচ্ছে আপনার কি বলতো, বুঝতেই পারছেন, লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। এটা কে বলছিল? পশ্চিমারা বলছিল, বাকি ইয়াহিয়া খান বলছিল, মেবি মনে হয় নাকি। লোকটি এবং তার দল মানে আওয়ামী লীগ পাকিস্তানের শত্রু, আবার লোকটি মানে কে? বঙ্গবন্ধু, পাকিস্তানের শত্রু। তার মানে পাকিস্তানের দৃষ্টিতে বা রাষ্ট্রের দৃষ্টিতে বঙ্গবন্ধু হচ্ছে একজন দেশদ্রোহী, যে হচ্ছে পাকিস্তানকে দুই ভাগে ভাগ করতে চায়। এটা হলো পাকিস্তানের দৃষ্টি, আমি যেটা বলতেছি। সো আমরা এখানে কি বুঝতে পারি, তার মানে বঙ্গবন্ধুর সামনে কিন্তু আপনার নিরাপত্তাহীনতার ব্যাপার ছিল। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনার, কারণ তার সামনে যারা আছে তারা এখানে আপনার বিভিন্ন গুপ্তচর থাকতে পারে, বা তার সামনে যে পুলিশ আছে বা সেনাবাহিনী আছে বা অন্য বাহিনী আছে বা গোয়েন্দা বাহিনী তো অবশ্যই সেখানে ছিল, তারা কিন্তু বঙ্গবন্ধুর পক্ষের কেউ না। তারা হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে রাষ্ট্রের পক্ষের লোক, মানে হচ্ছে মার্শাল লর পক্ষের লোক বা পশ্চিম পাকিস্তানের পক্ষের লোক। তার মানে বঙ্গবন্ধুর সামনে ছিল সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে আপনার নিরাপত্তাহীনতা। ঠিক আছে। বাট তারপরেও কিন্তু আপনার বঙ্গবন্ধু দীপ্ত মানে কি জানবো দার্থহীন কণ্ঠে কিন্তু আপনার স্বাধীনতার অনেক বাণী উচ্চারণ করে গেছে ইনডিরেক্টলি। সো এটা কিন্তু আপনার খুব চারটিখানি কথা না। ওকে। আবার দেখেন যে বঙ্গবন্ধুকে কিন্তু আপনার এই ভাষণটি বঙ্গবন্ধু কিন্তু আগে থেকে স্ক্রিপ্ট করেননি। আমরা জানি যে, এবং সত্য কথা হচ্ছে পৃথিবীর যদি আমরা শ্রেষ্ঠ ৪-৫টা ভাষণ বলি, একটাও স্ক্রিপ্ট করা না। প্রত্যেকটা ভাষণই কিন্তু আপনার দেওয়া হয়েছে কীভাবে বলুন তো, একদম স্ক্রিপ্টহীনতায়। সো বঙ্গবন্ধু একদম ওনাকে কিন্তু আপনার অলরেডি হচ্ছে আপনার স্ক্রিপ্ট করে দিয়েছিল আওয়ামী লীগের নেতারা
তোফায়েল আহমেদ বা অনেকে হচ্ছে অনেকভাবে হচ্ছে আপনার বলছিল যে আপনি আজকে মানে আজকে তো যেহেতু কর্মসূচি ঘোষণা করবেন সেহেতু আপনি এই কথাগুলো বলবেন। বাট বঙ্গবন্ধুর যখন হচ্ছে ওনার বেগম মুজিবের কাছে গেলেন, মানে হচ্ছে আপনার বেগম ফজিলাতুল হোসেন মুজিব রেনু বা শেখ হাসিনার মায়ের কাছে গেলেন, তিনি বললেন তোমার যা মুখে আসে সেটাই বলো আজকে, মানে স্ক্রিপ্ট পড়ে আসলে বললে কিন্তু আপনার খুব বেশি ভালো হবে না, সো তোমার মুখে যা আসে সেটাই বলো। সো 7ই মার্চের ভাষণ ছিল কিন্তু আপনার একটা অলিখিত ভাষণ, আমরা সবাই জানি, কারণ এখানে যে যা বলছে ওটা কিন্তু একটা বঙ্গবন্ধুর রাখেননি, উনি ওনার মতো করে হচ্ছে আপনার যেটা মুখে আসছে সেটাই বলছে, এবং এটি হচ্ছে আপনার পৃথিবীর শ্রেষ্ঠ একটি ভাষণ হিসেবে কিন্তু আপনার স্বীকৃত। ঠিক আছে, পৃথিবীতে আরেকটি ভাষণ হচ্ছে আপনার এসব তুল্য আর কি, সেটি হচ্ছে আপনার বিখ্যাত নোবেল বিজয়ী একজন বিখ্যাত আর কি, যাকে বলা হয় মার্টিন লুথার কিং জুনিয়র। এই ব্যক্তি হচ্ছে আপনার 1963 সালে অর্থাৎ লিঙ্কনের ভাষণের 100 বছর পূর্তি উপলক্ষে, অর্থাৎ আমেরিকার দাসপ্রথা বিলুপ্তির 100 বছর পূর্তি উপলক্ষে কিন্তু আপনার তিনি লিঙ্কন মেমোরিয়ালে আরেকটি ভাষণ দেন, এবং তার নাম ছিল হচ্ছে আপনার কি, সেটি হচ্ছে আপনার আই হ্যাভ এ ড্রিম। এই আই হ্যাভ এ ড্রিমের সাথে বঙ্গবন্ধুর ভাষণের তুলনা হতে পারে, এবং এইখানে আমরা দেখি যে আই হ্যাভ এ ড্রিম, সো এটার সাথে আপনি একটু তুলনা করবেন যে আই হ্যাভ এ ড্রিমের সাথে বঙ্গবন্ধু ভাষণটা কতটুকু তুল্য। এটা মোটামুটি তুলনা করা যায়, কেননা বঙ্গবন্ধু যেমন ছিল হচ্ছে আপনার একজন বিরোধী দলীয় নেতা, মানে পাকিস্তানের দৃষ্টিতে তখন তো তিনি ক্ষমতাবান হননি, ঠিক আমরা যদি ইয়ার বিষয়টা হিসাব করি যে মার্টিন লুথার কিং জুনিয়র একজন নোবেল বিজয়ী, তিনি কিন্তু এই ভাষণটি দিয়েই পরবর্তী বছরে হচ্ছে আপনার শান্তিতে নোবেল পান। একটা ভাষণ দিয়ে পৃথিবীতে একজন ব্যক্তি নোবেল পেতে পারেন, আশ্চর্য এক ব্যাপার। সো এর সাথে হচ্ছে আপনার তুলনা করা যায়, কেননা পাকিস্তানের দৃষ্টিতে বঙ্গবন্ধু যেমন ছিল হচ্ছে আপনার পাকিস্তানের শত্রু, ঠিক তেমনভাবে কিন্তু আপনার আই হ্যাভ এ ড্রিম খ্যাত মার্টিন লুথার কিং জুনিয়র কিন্তু আপনার আমেরিকার দৃষ্টিতে সে কিন্তু আমেরিকার শত্রু ছিল। কীভাবে বলেন তো, কেননা তখনকার সময়ে আমেরিকার শ্বেতাঙ্গ সরকার কিন্তু তাকে ভালোভাবে দেখতো না, ঠিক আছে, এবং সে একজন কৃষ্ণাঙ্গ, এটা তার অপরাধ, তাই না, এবং তিনি কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে কথা বলেন, এটা তার অপরাধ। সো তার সাথে কিন্তু তুলনা করা যায়, এবং আমরা দেখি যে দীপ্ত কণ্ঠ হিসেবে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখবো যে এই দুইটা ভাষণের ভয়েস ছিল অসাধারণ হচ্ছে আপনার সুন্দর, মানে যেটা যার সাথে হচ্ছে আপনার যেটা বলি আমরা যদি বলি যেটাকে বলা হয়েছে আপনার আব্রাহাম লিঙ্কন অথবা পরবর্তীতে উইনস্টন চার্চিল যে ভাষণ দেন, এটার থেকে কিন্তু আপনার এটা ছিল খুবই গাম্ভীর্যপূর্ণ, অর্থাৎ এই দুইটা ভাষণ ছিল আপনার প্রচণ্ড গাম্ভীর্যপূর্ণ। আপনারা একটু চাইলে ইউটিউবে সার্চ দিয়ে এটা শুনবেন, আই হ্যাভ এ ড্রিম, সম্পূর্ণভাবে মনে হয় যেন একটা মানে সাহিত্যপূর্ণ, মনে হয় তিনি হচ্ছে কবিতা পড়তেছেন, এত সুন্দর করে হচ্ছে আপনার একটা উচ্চারণ করে লাস্টের দিকে এসে, ঠিক আছে, মানে মাঝে মাঝে উনি বলে হচ্ছে আপনার তিনি কিভাবে দেখতে চান, তিনি দেখতে চান ওই দূর পাহাড়ে আলবামা পাহাড়ে তার 5টা ছেলে মেয়ের সাথে শ্বেতাঙ্গ ছেলেমেয়েরা একসাথে খেলতেছে, এরকম একটা আমেরিকা তিনি স্বপ্ন দেখেন, আই হ্যাভ এ ড্রিম, এভাবে করে বলতেছিল, মানে পুরোপুরি মনে একটা কবিতা পড়তেছে। ঠিক 7ই মার্চের ভাষণ আমার কাছে মনে হয় একটা কবিতার মতো করে, আপনি যদি এখনও শুনেন, একটু গভীরভাবে শুনেন এবং ইতিহাস জানা মানুষ হন, তাহলে দেখবেন যে আপনার মানে হচ্ছে আপনার গুজবাম হবে, ঠিক আছে, লোম দাঁড়ায় যাবে শুনলে। আই হ্যাভ এ ড্রিম শুনলে হচ্ছে আমাদের মধ্যে এই ধরনের একটা উত্তেজনা কাজ করে। আমরা যদি 4র্থ ভাষণটির সাথে তুলনা করি, সেটি হচ্ছে আপনার 2য় বিশ্বযুদ্ধের সময়ে জার্মান অক্ষ শক্তির বিরুদ্ধে দেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভাষণ, এবং সেই ভাষণের শিরোনাম ছিল এইভাবে যে উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, বিচ মানে হচ্ছে আপনার বুঝতে সমুদ্র সৈকত যেটাকে বলা হয়, আমরা বিচে যুদ্ধ করব, ঠিক আছে, অর্থাৎ জার্মান বাহিনীকে পরাস্ত করার জন্য আমরা আকাশে যুদ্ধ করব, আমরা স্থলে যুদ্ধ করব, আমরা পানিতে যুদ্ধ করব, ইভেন আমরা যুদ্ধ করব বিচে বসে, মানে সমুদ্র তীরে বসে অবশ্যই কেউ যুদ্ধ করে না, এখানে বসে কিন্তু সবাই সৌন্দর্য উপভোগ করে বা সবচেয়ে সুন্দর টাইম কাটায়, কিন্তু এখন আর সেই সুন্দর টাইম কাটানোর সময় না, আমরা প্রয়োজনে বীজটাকেও যুদ্ধ মানে সমুদ্রের যে বীজটা আছে এটাকেও আমরা হচ্ছে এখন যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলবো, এবং যেখানে পাই সেখানে হচ্ছে আপনার জার্মানকে পরাস্ত করব, এটি হচ্ছে আপনার চার্চিল ভাষণ দেন। কিন্তু আমরা দেখি যে এই ভাষণটি দেওয়া হয় এমন একটা প্রেক্ষাপটে, সেটি কিন্তু একটা বৈশ্বিক প্রেক্ষাপটে, আমরা বুঝি যে সেটি হচ্ছে 2nd ওয়ার্ল্ড ওয়ার, বিশ্ব তখন হচ্ছে আপনার সমগ্র বিশ্ব কিন্তু আপনার ব্রিটিশদের দিকে, কেননা ব্রিটিশরা হচ্ছে আপনার 2nd ওয়ার্ল্ড ওয়ারে মিত্র শক্তির প্রধান শক্তি। সো ব্রিটিশ প্রধানমন্ত্রী এমন একটা বৈশ্বিক প্রেক্ষাপটে যখন ভাষণ দিবেন, সেটি আপনার বিশ্বের মানে টাইম লাইনে আসবে, এটাই খুব স্বাভাবিক। বাট বঙ্গবন্ধু কিন্তু আপনার এর সাথে, কিন্তু আমরা যদি এই ভাষণটি শুনি, এটা শুনতে একদম মরা লাগে, যদিও এটার একটা সাহিত্যিক দিক আছে অথবা এটা একটা
গাম্ভীর্য তো আছে, বাট আমরা দেখি যে আপনার কণ্ঠ হিসেবে হিসাব করলে মেনে কণ্ঠ যদি আমি বলি বাংলায় আর কি, মানে বঙ্গবন্ধুর মতো দরাজ কণ্ঠে কিন্তু কেউ বলতে পারেনি এভাবে করে ভাষণটা। ওকে, সো আমরা এটাকে, এবং আমরা বলবো যে সেটা যেই প্রেক্ষাপটে দেন, আর বঙ্গবন্ধুর প্রেক্ষাপট হলো সম্পূর্ণ ভিন্ন, এটা দেশীয় প্রেক্ষাপট, এটি কোনো বৈশ্বিক প্রেক্ষাপট না, বাট তারপরেও কিন্তু আপনার অসম্ভব আলোচনায় আছে 7ই মার্চের ভাষণ। যাই হোক, এইভাবে করে হচ্ছে আপনারা 7ই মার্চের ভাষণকে কী করবেন, তুলনা করবেন। ওকে, আর এখান থেকে আপনারা বই থেকে বিস্তারিত পড়ে নেবেন, বইয়ে খুব সুন্দর করে আলোচনা করা আছে 7ই মার্চের ভাষণ সম্পর্কে। ঠিক আছে, 7ই মার্চের ভাষণ প্রয়োজনে বিস্তারিত পড়বেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রয়োজনে এখান থেকে আপনারা বিস্তারিত পড়বেন। আমি একটু পিছনে আসি আবারও, 2 মার্চ। ঠিক আছে, 2 মার্চ 1971, এই দিন কি হয়? আচ্ছা, আমরা কি আসি, কজন আসি? আমি সংখ্যাটা দেখতে পাই না। কি হলো, 7 মার্চ নাকি 17 মার্চ নাকি 17 ডিসেম্বর হবে, কোনটা? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্চের নির্বাচন তো না, সরি, ডিসেম্বর নির্বাচনে 70-এর 7 ও 17 ডিসেম্বর, মার্চ লিখে বলছি। ওকে, এটি ডিসেম্বর হবে, মার্চের নির্বাচন তো হয় না, সরি। থ্যাংক ইউ, অসম্ভব থ্যাংক ইউ আপনাদের, যিনি লিখছেন বিভা, আপনাকে অসম্ভব ধন্যবাদ। ওকে, ডিসেম্বরই হবে। আচ্ছা, আমরা অলরেডি, এবার একটু আসি আমরা মার্চের ঘটনাবলিতে। তাহলে আমাদের মনে হয় অসহযোগ আন্দোলনটি আপনারা বুঝতে পারলেন। ঠিক আছে, অসহযোগ আন্দোলনটা কি? ঠিক আছে, আজ এবার আসি আমি, তাহলে মার্চের 2 মার্চ 1971, এই দিন কি হয়? 2 মার্চ 1971, ঠিক আছে, এই দিন আসলে কি হয়? 2 মার্চ 1971, এই দিন কয়েকটা ঘটনা হয়, তার মধ্যে এক যদি আমি বলি, বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন ঘোষণা করেন। 2 হলো আপনার এই দিন ঢাবির বটতলায় জাতীয় পতাকা উত্তোলন করেন ডাকসুর ভিপি, নাম কি? আ.স.ম. আব্দুর রব। ঠিক আছে, আ.স.ম. আব্দুর রব। ঠিক আছে, এবং এই দিন কিন্তু আপনারা জানেন যে এই দিন কিন্তু আপনার কি হয়, এবং এই দিন হচ্ছে আপনার ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। ঠিক আছে, এখন একটু আসি আমরা আমাদের জাতীয় পতাকা নিয়ে আলোচনা আসি। ঠিক আছে, আমাদের জাতীয় পতাকা। আচ্ছা, আমাদের জাতীয় পতাকা, এই যে জাতীয় পতাকাটি হচ্ছে আপনার মুক্তিযুদ্ধকালীন ব্যবহার করা হয়, সেই জাতীয় পতাকায় কিন্তু আপনার 3টা রং ছিল। এখন তো আপনার জাতীয় পতাকায় 2টা রং, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সবুজ। ঠিক আছে, কিন্তু তখন কিন্তু আপনার জাতীয় পতাকা ছিল হচ্ছে আপনার 3 রঙের জাতীয় পতাকা। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি মানচিত্র খচিত জাতীয় পতাকা। ঠিক আছে, এই জাতীয় পতাকাটি হচ্ছে আপনার ডিজাইন করে হচ্ছে আপনার শিব নারায়ণ দাস। কে? শিব নারায়ণ দাস। ঠিক আছে, শিব নারায়ণ দাস হচ্ছে আপনার এই মানচিত্র খচিত জাতীয় পতাকাটি ডিজাইন করে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে প্রথম পতাকা, এটি ছিল আপনার 3 রঙের। আপনি জানেন যে সেটি হচ্ছে আপনার যেমন লাল সবুজ এগুলো ঠিকই ছিল,
যেমন আছে, বাট মাঝখানে কিন্তু আপনার একটা বাংলাদেশের হলুদ রঙের একটি বাংলাদেশের মানচিত্র ছিল। কেননা তখনও কিন্তু আপনার বাংলাদেশ কি হয়নি বলেন তো, স্বাধীন হয়নি। সো যেহেতু আপনার মানে স্বাধীন বলতে হচ্ছে আপনার স্বাধীনতার জন্য কিন্তু আমরা আন্দোলন করতেছি, বাট পুরোপুরিভাবে তো আমরা স্বীকৃতি পাইনি। সো মাঝখানে হচ্ছে আপনার হলুদ রঙের একটি আশার প্রতীক হিসেবে কি ছিল, আমাদের জাতীয় পতাকা ছিল, এবং এটি হচ্ছে ডিজাইন করা হয় শিবনারায়ণ দাস। এখন এটা নিয়ে আপনার দুই ধরনের তথ্য আছে। শিবনারায়ণ দাস কে ছিল? উনি ছিল হচ্ছে আপনার ছাত্রলীগের নেতা। কুমিল্লা অথবা কুষ্টিয়া এরকম একটা জেলা হবে, এরকম একটা জেলার হচ্ছে আপনার কুমিল্লা অথবা কুষ্টিয়া জেলা ছাত্রলীগের মনে হয় সেক্রেটারি ছিল হচ্ছে আপনার শিবনারায়ণ দাস। ইনি হচ্ছে আপনার কেউ কেউ বলে এটা হচ্ছে সার্জেন্ট জহুরুল হক, যেটা হচ্ছে তৎকালীন ইকবাল হল ঢাবির এখানে বসে নাকি হচ্ছে আপনার জাতীয় পতাকা ডিজাইন করছিল। আবার কেউ কেউ বলে এটা হচ্ছে আপনার বুয়েটে বসে, কোনো এক জায়গা হবে এই বুয়েট অথবা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বসে হচ্ছে আপনার এই পতাকাটি হচ্ছে রাতের বেলা হচ্ছে আপনার ডিজাইন করা হয়। এবং নীল খেতে হচ্ছে আপনার বজলুর লস্কর নাকি যেন আছে, ওনার একটা ইয়ে আসলো আর কি, ওখানে একটা দোকান ছিল, সেই দোকানে যে মনে হয় এটা হচ্ছে আপনার ডিজাইন করছিল আর কি, সেলাই করছিল। ওকে, এটি হচ্ছে আপনার নীলক্ষেত থেকে হচ্ছে আপনার সেলাই করা হয়, এটা মোটামুটি শিওর। যা হোক আর কি, এই পতাকাটি হচ্ছে আপনার মানে প্রথমে হচ্ছে আপনার তাহলে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা মানে করা হয় কয় তারিখে? সেটি হচ্ছে 2 মার্চ। ঠিক আছে, এই 2 মার্চ এই কারণে হচ্ছে আপনার কি দিবস? এই দিন হচ্ছে আপনার জাতীয় পতাকা দিবস, এই কারণে এখনো কিন্তু ঠিক আছে জাতীয় পতাকা দিবস। এই কারণে হচ্ছে আপনার 2 মার্চ কি দিবস? জাতীয় পতাকা দিবস। ঠিক আছে, আর প্রথম করছিল কে? উত্তোলন করে হচ্ছে আপনার আরশমা আব্দুর রব। তার পরিচয় কি? তিনি হলেন ডাকসুর ভিপি ছিলেন ওই সময়ে। ঠিক আছে, আমরা এবার পরের ঘটনায় আসি 3 মার্চ। তাহলে 2 মার্চের পরে কয় মার্চ? 3 মার্চ। 2 মার্চে দেখেন অনেক কিছু হয়েছিল, তাই না? 3 মার্চ হচ্ছে আমাদের ইতিহাসে একটি ঘটনা বহুল দিন। এই 3 মার্চ কি হয়? 3 মার্চ 1971 এই দিন হচ্ছে আপনার পল্টনে বঙ্গবন্ধুর উপস্থিতিতে, মানে বঙ্গবন্ধু ছিল চিফ গেস্ট, এবং ওই দিন ছিল হচ্ছে আপনার ছাত্রলীগের অনুষ্ঠান। ঠিক আছে, আমি লিখতে পারি যে ছাত্রলীগের অনুষ্ঠানে, ছাত্রলীগের কর্মসূচিতে পল্টনে, মানে মেইন চিফ গেস্ট ছিল হচ্ছে আপনার বঙ্গবন্ধু। সো বুঝতেই পারছেন ছাত্রলীগ এখানে হচ্ছে আপনার মেইন ছিল আর কি, ভূমিকায় ছিল। ওকে, পল্টনে বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওনার নাম কি বলুন তো? শাহজাহান সিরাজ। এখন এখান থেকে আমাদের লিখিত পরীক্ষার প্রশ্ন হলো স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার ইস্তেহারের মধ্যে পার্থক্য লিখুন। একটু লিখে নেন, লিখিত পরীক্ষার প্রশ্ন। আচ্ছা, লিখিত জন্য আমরা কি পড়বো এখান থেকে? লিখিতের জন্য আমরা পড়বো হচ্ছে স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার ইশতেহারের মধ্যে পার্থক্য লিখুন। ওকে, এটা আপনারা বিস্তারিত পড়বেন। আচ্ছা, স্বাধীনতার ঘোষণা তো বুঝতেই পারছেন। আর ইশতেহারও কিন্তু আপনার এক ধরনের ইনডিরেক্ট ঘোষণা। ঠিক আছে, অর্থাৎ স্বাধীনতার এক ধরনের ইনডিরেক্ট ঘোষণা বা ডিরেক্ট ঘোষণা না। ঠিক আছে, এটুকু বললাম আর কি। আর স্বাধীনতার ঘোষণা তো বুঝতেই পারছেন। তো এটাকে আপনারা লিখিতর মতো করে পড়বেন, তাহলে আপনাদের পরবর্তী জীবনে হেল্প হবে। ঠিক আছে, ভাইবা এবং লিখিতের জন্য এটা আপনাকে হেল্প হবে।
লিখে জন্য এটা আপনার পড়তে হবে। ওকে, সাধারণ সিরাজ আপনার এই দিন স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। ঠিক আছে, এটা একটা ইনডিরেক্ট ঘোষণা আমরা বলতে পারি। অর্থাৎ আমি মুক্তিযুদ্ধে যে কয়টা বিষয় হচ্ছে অনুপ্রেরণার জায়গায়, তার মধ্যে একটা হচ্ছে আপনার এই ইশতেহার। ছাত্রলীগ একটা ইম্পর্টেন্ট সংগঠন ওই মুহূর্তে, বুঝতেই পারছেন তখন বাংলাদেশে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে আপনার ছাত্রলীগের কর্মসূচিগুলা। ওকে, তাহলে 3 মার্চ এটা করা হয় এবং ওই দিন কিন্তু আপনার বঙ্গবন্ধুকে, ঠিক আছে, এই পল্টন সমাবেশে, ঠিক আছে, পল্টনে ওই দিন আর কি, পল্টনে শেখ মুজিবুর রহমানকে অথবা বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমান অথবা বঙ্গবন্ধুকে কি করা হয়, জাতির জনক, জাতির জনক উপাধি দেন। কে দেন? এই আসমা আব্দুর রব। ঠিক আছে, আসমা আব্দুর রৌফ না, কিন্তু আব্দুর রব হবে। ঠিক আছে, আসমা আব্দুর রব, আ স ম আব্দুর রৌফ না, রব। ঠিক আছে, উপাধি দেন হচ্ছে আপনার আসমা আব্দুর রব। এবং এই দিন কিন্তু আপনার জাতীয় সঙ্গীত নির্বাচন করা হয়। জাতীয় সঙ্গীত অর্থাৎ 3 মার্চ 1971 হচ্ছে আপনার প্রথম জাতীয় সঙ্গীত হচ্ছে আপনার নির্বাচন করা হয়। কোনটিকে? আমার সোনার বাংলা। তাহলে আমরা কি বলতে পারি? জাতীয় সঙ্গীত নির্বাচন, সংক্ষেপে লিখলে আপনারা বুঝে নেবেন। জাতীয় সঙ্গীত নির্বাচন এটা কিভাবে হয় একটু বলি। এই দিন 2 বার হচ্ছে আপনার জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এখন এইখানে 2টা জিনিস মনে রাখবেন, আপনারা একটু লিখে নেন, বইয়ে নাই। আচ্ছা, জাতীয় সঙ্গীত নির্বাচন করা হয় কোনটাকে? আমার সোনার বাংলাকে। এবং এই দিন হচ্ছে আপনার আনুষ্ঠানিকভাবে এই যে জাতীয় পতাকা অর্থাৎ মানচিত্র খচিত জাতীয় পতাকাটি হচ্ছে আপনার দ্বিতীয়বার জাতীয় সঙ্গীতের গাওয়ার সাথে সাথে হচ্ছে আপনার উত্তোলন করা হয়, যেটি আমরা বর্তমান যে রেওয়াজটা দেখি। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখান থেকে জাতীয় সঙ্গীত নির্বাচন কোনটিকে? আমার সোনার বাংলাকে, বা আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত নির্বাচন করা হয়। কয় তারিখে? 3 মার্চ 1971 সালে। এবং ওই দিন পল্টনের এই সমাবেশে বঙ্গবন্ধু জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সঙ্গীতের সাথে। একটু লিখে রাখেন, পল্টনের ওই সমাবেশে, একটু লেখেন, দ্রুত লেখেন, পল্টনের ওই সমাবেশে বঙ্গবন্ধু জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটি হলো আপনার। আচ্ছা, এবার দেখি আমরা 6 মার্চ 1971। 4 মার্চটা পড়ে নিতে পারেন। 4 মার্চে হচ্ছে আপনার, দেখেন 4 মার্চে কি হয়? এদিন হচ্ছে ঢাকা রেডিও, ঢাকা রেডিও এদিন হচ্ছে আপনার রেডিও পাকিস্তান। ঠিক আছে, রেডিও পাকিস্তানের নামকরণ করা হয়েছে ঢাকা বেতার, এটি আর কি, যেটি হচ্ছে পরবর্তীতে বাংলাদেশ বেতার হয়। এটা খুব ইম্পর্টেন্ট না, এখানে তারিখ আসবে না, এখানে আসতে পারে যে আপনার ঢাকা বেতারের পূর্ব নাম কে ছিল, কি ছিল, এই টাইপের। আচ্ছা, এবার দেখি আমরা পরবর্তী ঘটনা। পরবর্তী ঘটনা হচ্ছে আপনার 6 মার্চ। 6 মার্চ হচ্ছে আপনার টিক্কা খানকে, দেখেন ষড়যন্ত্র শুরু সেটা বোঝা যাচ্ছে। 6 মার্চ এদিন কি হয়? টিক্কা খানকে, টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের, তখনও বাংলাদেশ নামকরণ হয়নি, পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত, গভর্নর নিযুক্ত। ঠিক আছে, এখন যদি বলেন যে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের, তাহলে প্রেসিডেন্ট কে ছিল? ঠিক আছে, প্রেসিডেন্ট ছিল কিন্তু আপনার ইয়াহিয়া খান। ঠিক আছে, প্রেসিডেন্ট হচ্ছে কে? সামরিক প্রশাসক, এবং প্রেসিডেন্ট হচ্ছে আপনার ইয়াহিয়া খান। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে আপনার কে বলেন তো? তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে আপনার, তখন হচ্ছে আপনার খাজা নুরুল আমিন। অর্থাৎ দেখেন, নুরুল আমিন কিন্তু তাহলে পাকিস্তানের খলনায়ক, আমাদের বুঝতে হবে। তাহলে এই সময় যদি আমরা বলি যে অর্থাৎ মুক্তিযুদ্ধকালীন হচ্ছে আপনার পাকিস্তানের প্রেসিডেন্ট হলো কে? প্রেসিডেন্ট ছিল হচ্ছে আপনার ইয়াহিয়া খান। কে? ইয়াহিয়া খান, এবং তিনি একই সাথে সামরিক প্রশাসক। আর প্রধানমন্ত্রী কে ছিল? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে আপনার কে? নুরুল আমিন, নুরুল আমিন। আর পূর্ব
পাকিস্তানের গভর্নর ছিল হচ্ছে আপনার টিক্কা খান, ঠিক আছে, এইটা মনে রাখবেন। এবং সেই সময় কিন্তু আপনার এই অংশে কিন্তু আপনার আরেকজন মুখ্যমন্ত্রী করা হয়েছিল, মেবি মালেক নামে একজনকে, আমার এক্সাক্ট এখানে খেয়াল নাই, মেবি পরবর্তীতে আছে, ঠিক আছে। এটি হলো আপনার কয় মার্চ, তাহলে 6 মার্চ। এবার একটু আসি আমরা 7 মার্চ। 7 মার্চটা একটু আগে বলেই ফেলছি, তাহলে 6 মার্চের পরে হচ্ছে আপনার ঐতিহাসিক 7 মার্চ। 7 মার্চ আমি একটু আগেই বলছি, 7 মার্চটা আপনার সুন্দর করে পড়ে নেবেন বই থেকে, ঠিক আছে। এখান থেকে আপনার ঘুরে ঘুরে আপনার বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। এবার একটু আসি আমরা 7 মার্চের পরে কি হয়। 7 মার্চের পরের তারিখটা কত? আচ্ছা, ইম্পর্টেন্ট তারিখ যদি আমরা বলি 19 মার্চ আসবে এরপরে, ঠিক আছে, 19 মার্চ। 7 মার্চের পরে মোটামুটি আর কি এরপরে আমাদের যে তারিখটা পড়তে হবে সেটা হচ্ছে 19 মার্চ 1971। একটু লেখেন। আচ্ছা, এইটা কিন্তু ওইভাবে লেখা নেই, আপনার একটু লিখে নেবেন, সবাই নোট করবেন এটা, ঠিক আছে। 19 মার্চ 1971 খুব ইম্পর্টেন্ট তারিখ। 19 মার্চ 1971। বলেন তো এই দিন কি হয়, আপনার একটু বলেন তো এই দিন মূলত হচ্ছে আপনার কি হয়, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা একটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, এখান থেকে আমরা 3-4টা ঘটনা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এই দিন ব্রিগেডিয়ার, আচ্ছা পাকিস্তানি ব্রিগেডিয়ার লিখি আর কি, তাহলে বুঝতে হবে। পাকিস্তানি ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার, এটা ওনার নাম কি বলুন তো? আচ্ছা, পাকিস্তানি ব্রিগেডিয়ার হচ্ছে আপনার জাহানজেব, ঠিক আছে। পাকিস্তানি ব্রিগেডিয়ার জাহানজেব, বইয়ে নেই, একটু লিখে রাখেন। জেবের নেতৃত্বে এই দিন ব্রিগেডিয়ার জাহানজেবের নেতৃত্বে গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে অস্ত্র আনতে গেলে এই যে হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এটি কত নম্বর ছিল? আচ্ছা, এইটার নম্বর আমার মনে নেই। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ গড়ে তোলে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু আপনার বুঝাই দেই, মানে হলো দেখেন, আমরা জানি 25শে মার্চ যে হত্যাযজ্ঞ চালাবে, এটা কিন্তু অলরেডি ওরা হচ্ছে আপনার গোপনে, মানে অলরেডি হচ্ছে আপনার 25শে মার্চ যে আমাদের উপর হামলা হবে, এটা কিন্তু আপনার অলরেডি সেনাবাহিনীর সিনিয়ররা জানতো, সবাই জানতো না, বুঝছেন তো। ওরা হচ্ছে গোপনে হচ্ছে আপনার নীল নকশা প্রণয়ন করছে। সুতরাং ঢাকা শহরে যদি আক্রমণ করতে হয়, তাহলে ঢাকায় পর্যাপ্ত পরিমাণ অস্ত্র কিন্তু আপনার তখন ছিল না। সো 25শে মার্চের কয়দিন আগে বুঝতেই পারছেন, এটি হচ্ছে আপনার 6 দিন আগে, তার মানে হচ্ছে একদম আসন্ন। তখন ওরা জানতো সিনিয়ররা। টিক্কা খান কিন্তু আপনার ওই যে আসার পরে, টিক্কা খান গভর্নর হয়ে আসার পরে হচ্ছে আপনার মূলত নীল নকশা শুরু হয়েছে যে কীভাবে হামলা করবে, এবং এটা কিন্তু আপনার জুনিয়ররা জানতো না, জুনিয়র অফিসাররা বা সোলজাররা জানতো না সেনাবাহিনীর। ওরা জানতো শুধুমাত্র ওদের বদলি হচ্ছে এখানে সেখানে, ঘন ঘন ক্যান্টনমেন্ট বদলি হচ্ছে, বাট মূল ঘটনা জানতো হচ্ছে সিনিয়ররা। সো ওই দিন হচ্ছে আপনার ব্রিগেডিয়ার, পাকিস্তানি একজন ব্রিগেডিয়ার, ওনাকে হচ্ছে পাকিস্তান থেকে নিয়ে আসা হয়। সো ও হলো কি করে, জাহানজেব নাম রাখবে, জাহানজেবের নেতৃত্বে হচ্ছে গাজীপুরে অস্ত্র আনতে যায়। এখন ব্রিগেডিয়ার গেছে অস্ত্র আনতে, ওই ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় নিয়ে আসবে অস্ত্র, কেননা ঢাকায় হামলা করবো। কিন্তু রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে যারা হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি কিছু সৈন্য ছিল, তারা কিন্তু আপনার বুঝতে পারছে যে এই অস্ত্র নিয়ে যাওয়া মানে হচ্ছে আপনার অবশ্যই খারাপ কিছু হচ্ছে, এবং তারা বুঝতে পারছে যে হয়তো বা কোনো হামলা হবে আমাদের উপরে, মানে বাঙালিদের উপরে। সুতরাং ওই মুহূর্তে হচ্ছে আপনার রাজেন্দ্রপুরের যারা বাঙালি সেনারা ছিল, ওরা হচ্ছে আপনার প্রতিরোধ গড়ে তোলে। কি গড়ে তোলে মনে রাখবেন? প্রতিরোধ গড়ে তোলে, নামটা মনে রাখবেন।
তার মানে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু হয় কোন জায়গা থেকে? সেটি হচ্ছে আপনার গাজীপুর থেকে। অর্থাৎ যুদ্ধ শুরুর আগেই কিন্তু যুদ্ধের পূর্ব প্রস্তুতির মুহূর্তে কিন্তু আপনার গাজীপুরে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু হয় এবং সেখানে হচ্ছে আপনার এই জাহাঙ্গীরকে হচ্ছে আপনার অস্ত্র আনতে বাধা প্রদান করে। ওকে, তাহলে আমরা কি মনে রাখবো? এ কারণে বলা হয় মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু হয় গাজীপুর থেকে। ঠিক আছে, গাজীপুর থেকে। এবং জাহাঙ্গীর কিন্তু আপনার তখন অস্ত্র আনতে পারে না, এটা আপনার পুরোপুরি লিখে রাখেন। এই কারণে বলা হয় মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু হয় গাজীপুর থেকে। অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরু হয়েছে কিন্তু আপনার মূলত গাজীপুর থেকে, সেটি হচ্ছে 25 মার্চের আক্রমণের আগেই 19 মার্চ থেকে। ঠিক আছে, এটি হলো বিষয়। তাহলে মুক্তিযুদ্ধ প্রথম শুরু হয় কিন্তু আপনার গাজীপুর থেকে, আর দেশ প্রথম শত্রুমুক্ত হয় হচ্ছে আপনার কোথায়? যশোরে। সেটি হচ্ছে আপনার পরে যুদ্ধের শেষে এসে। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা মনে রাখবো। এখন প্রশ্ন হলো এই ঘটনার প্রেক্ষাপটে আপনার দুইটা ভাস্কর্য গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। সেই দুইটা হচ্ছে আপনার এই মুক্তিযুদ্ধের প্রতিরোধ হিসেবে যে আপনার দুইটা ভাস্কর্য আছে, সেই দুইটা ভাস্কর্য কি কি বলেন তো? গাজীপুরের জয়দেবপুরেই কিন্তু আপনার এই দিকে আছে। ঠিক আছে, বলেন তো কি কি সেটি? এখানে হচ্ছে আপনার দুইটা, একটা আছে হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে, সেটার নাম কি আমি নামটা ভুলে গেছি, ওটা মনে হয় পড়ছিলাম। আর একটা হলো গাজীপুর চৌরাস্তায়। ঠিক আছে, সেই দুইটা ঘটনার মনে রাখবেন। এটি বিসিএস ভাই প্রশ্ন করা হয়েছিল, বিসিএস ভাই এই প্রশ্নটি করা হয়েছিল, বাট এটি আপনার আসতেই পারে যে কোনো জায়গায়। তাহলে বলবেন জানি না, বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা। মাসুদ খান বলছেন জাগ্রত চৌরঙ্গী, ধন্যবাদ। জাগ্রত চৌরঙ্গী এটি কোথায় বলেন তো? আচ্ছা, এই ঘটনার প্রেক্ষাপটে লিখতে পারেন যে এই ঘটনার প্রেক্ষাপটে গাজীপুর চৌরাস্তায়, অথবা যেটাকে বলি হচ্ছে আমরা জয়দেবপুর চৌরাস্তায় হচ্ছে আপনার নির্মিত হয় যে ভাস্কর্য, তার নাম হলো কি বলেন তো? তার নাম হলো জাগ্রত চৌরঙ্গী। ঠিক আছে, চৌরাস্তায় হচ্ছে চৌরঙ্গী, যেটি হচ্ছে আব্দুর রাজ্জাক হচ্ছে আপনার নির্মাণ করে। এটি বিসিএস ভাই প্রশ্ন ছিল একজনের কাছে গাজীপুর থেকে আসার কারণে, যেহেতু মাঝখান থেকে আসছে, সো ওনাকে প্রশ্ন ছিল এটি কে করছে, কেন করছে, কোন ঘটনার প্রেক্ষাপটে। এটি হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের এই 19 মার্চের স্মরণে হচ্ছে আপনার জাগ্রত চৌরঙ্গী নির্মিত হয়। আর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে একটি ভাস্কর্য আছে, সেটির নাম আমি ভুলে গেছি, আপনারা একটু সার্চ দিলে পাবেন, কি যেন একটা প্রজ্বলন না কিছু একটা নাম আছে, সারা দিয়ে সার্চ দিয়ে দেখো তো কি আছে। গাজীপুর ক্যান্টনমেন্টে ভাস্কর্য কি মুক্তিযুদ্ধ ভিত্তিক। ওকে, আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো এই দুইটি বিষয় 19 মার্চ থেকে। এবার আসি আমরা 19 মার্চের পরে হলো কয় তারিখ? 23 মার্চ। আচ্ছা, 23 মার্চ কি হয়? 23 মার্চ 1971, মানে 2 দিন আগে, এই দিন ছিল হচ্ছে পাকিস্তান দিবস, নাকি জানো? সেই দিবসে হচ্ছে আপনার আচ্ছা দেখেন, 23 মার্চ হচ্ছে আপনার পাকিস্তান দিবসে, 23 মার্চ এদিন কি দিবস বলেন তো? পাকিস্তান দিবস, অথবা এটাকে বলা হয় পাকিস্তানের সংবিধান দিবস। আমরা জানি যে সংবিধান দিবস। কোন সংবিধান দিবস? পাকিস্তানের, এখন না কিন্তু, পাকিস্তানের সংবিধান দিবস। ঠিক আছে, এই সংবিধান দিবসে হচ্ছে আপনার পূর্ব পাকিস্তানের সর্বস্তরে পাকিস্তানের পতাকার পরিবর্তে মানচিত্র খচিত বাংলাদেশের বা স্বাধীন বাংলাদেশের, ঠিক আছে, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। খুব ইম্পর্টেন্ট, উত্তোলন করা হয়, বুঝছেন? অর্থাৎ ওই দিন হচ্ছিল পাকিস্তানের জাতীয় দিবস।
এবং পাকিস্তানের সংবিধান প্রণয়ন হয় আমরা জানি যে 23 মার্চ। সো পাকিস্তান রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে হয় কয় তারিখে? 23 মার্চ 1956 সালে, মানে সাংবিধানিক রূপ পায়। এবং ওই দিন কিন্তু আপনার পাকিস্তানের সংবিধান চালু হয়। তো ওই দিন কিন্তু আপনার সব অফিস আদালতে কি চলবে? পাকিস্তানের পতাকা উত্তোলন করা হবে, কিন্তু পাকিস্তানের সঙ্গীত গাওয়া হবে। কিন্তু ওই দিন উল্টা করা হয়েছে, বরঞ্চ বাংলাদেশের যে আপনার মানচিত্র খচিত পতাকা, ওটিকে হচ্ছে আপনার সমগ্র পূর্ব পাকিস্তানে হচ্ছে আপনার উত্তোলন করা হয়। সো এটা কিন্তু আপনার সরকারি অফিসে এটা একটা প্রতিবাদ হিসেবে আমরা দেখতে পাই। তার মানে পরের দিন হচ্ছে আপনার সেই মানে হচ্ছে আপনার কুখ্যাত রাত, যেটাকে আমরা বলি কাল রাত। তাহলে 23 মার্চের পরে 2 দিন পরে যদি আমরা বলি, সেটি হচ্ছে আপনার কয় তারিখ? 25 মার্চ, গণহত্যা। বুঝতেই পারছেন। এবার আসি আমরা 25 মার্চ 1971। 25 এবং 26 মার্চ আমাদের ইতিহাসে আরও ইম্পর্টেন্ট ঘটনা, তাই না? এবার একটু আসি আমরা ওকে, এবার একটু আসি আমরা তাহলে 25 মার্চ 1971। এই দিন কি হয়? এই দিন ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করে। মানে ইয়াহিয়া খান ঢাকা সফরে ছিল ওই টাইমে, এবং সে কিন্তু ওই দিন হচ্ছে আপনার ঢাকা ত্যাগ করে। ইয়াহিয়া খানকে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান হচ্ছে ঢাকা ত্যাগ করছে। এর মানে বোঝাই গেল সে হচ্ছে অলরেডি টিক্কা খানকে বা জাহাঙ্গীরকে বা অন্যদেরকে হচ্ছে আপনার যেই নির্দেশনা দেওয়া সেটা দিয়ে চলে গেছে, কারণ ওই মুহূর্তে তারও থাকা নিরাপদ না। বুঝতেই পারছেন। অর্থাৎ পাকিস্তানের প্রেসিডেন্ট ঢাকা সফরে ছিল, ওই সফররত অবস্থায় সে হচ্ছে মূল নির্দেশনা দিয়ে চলে গেছে। ওকে, নির্দেশনা দিয়ে চলে গেছে মানে হচ্ছে আজ রাতেই যা করার করতে হবে। ওকে, এবং তার আগে থেকে কিন্তু আপনার এরা বসে বসে মানে ওই যে আপনার তখনকার সময় যে সিনিয়র যে আপনার অফিসার বিন্দু, ওরা বসে কিন্তু আপনার 25শে মার্চের যে হত্যাযজ্ঞের যে আপনার নীল নকশা, এই নীল নকশা কিন্তু তারা অলরেডি করে ওই দিন হচ্ছে আপনার বিকেলে ইয়াহিয়া খান হচ্ছে আপনার কি করে? ঢাকা ত্যাগ করে। তার মানে বোঝাই যাচ্ছে পরবর্তীতে কি হবে। ঠিক আছে, এবং রাত 11টায়, এটা 11টায় না, জাস্ট এটা কি 11টায় ছিল? হ্যাঁ, ঢাকা ক্যান্টনমেন্টে অভিযান শুরু হয়। প্রথম অভিযান শুরু হয়, ঠিক আছে। এবং ঠিক আছে, এখান থেকে হচ্ছে অভিযান শুরু হয় এবং ওই দিন হচ্ছে আপনার অপারেশন সার্চলাইট প্রণয়ন করা হয়। অপারেশন সার্চলাইট ঠিক আছে। অপারেশন সার্চলাইট হচ্ছে আপনার মানে কি বলবো, এটা কি প্রেরণ করা হয় নাকি? অপারেশন সার্চলাইট কি করা হয়? ও আচ্ছা, অপারেশন সার্চলাইট হচ্ছে আপনার এই দিন হচ্ছে আপনার স্বাক্ষর করে দিয়ে গেছে। কে দিয়ে গেছে? ইয়াহিয়া খান। অর্থাৎ ইয়াহিয়া খান যাওয়ার আগে হচ্ছে আপনার অপারেশন সার্চলাইট নামে যে সাংকেতিক অভিযান, অর্থাৎ এর মূল ছিল হচ্ছে আপনার বাঙালি নিধন, যেটাকে আমরা বলি হচ্ছে গণহত্যা বলি ডিরেক্ট, মানে যেটাকে বলা হচ্ছে জেনোসাইড। এই জেনোসাইড করেন হচ্ছে আপনার ইয়াহিয়া খান। মানে ওদের কথা হচ্ছে এদেশের মানুষ চাই না, এদেশের মাটি চাই। সোজা কথা, একটাই কথা যে এদেশের কি চাই না? মানুষ চাই না, আমরা মাটি চাই। শুধুমাত্র মাটি হলেই হবে, বাকিটা ওরা মানে যদি পুড়েও যায় সো পোড়া মাটি হলেও চলবে, এভাবে বলে গেছে। সো এই পোড়া মাটির নীতির জনক বলা হয়েছে আপনার এই ইয়াহিয়া খানকে। পোড়া মাটি মানে হচ্ছে আপনার জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, মানে যা কি হচ্ছে ধ্বংস করে দাও, শুধুমাত্র আমাদের পোড়া মাটি হলেই চলবে। সো এটি হলো আপনার। এখন প্রশ্ন হলো এই অপারেশন সার্চলাইট প্রণয়ন করা হলো কিভাবে? ঠিক আছে, আচ্ছা আমরা একটু আসি যে অপারেশন সার্চলাইট হচ্ছে আপনার প্রণয়ন করা হয় ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনীর
মার্কিন দিনকে একটু ফোন দিত, ক্লাসে আসি, বাসায় আসতে বল। আচ্ছা, ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনীর পরিচালিত গণহত্যা, পরিচালিত অভিযান, অপারেশন মাইলাম এর অনুকরণে, ঠিক আছে, একটু বুঝাই দিই। আচ্ছা, এই যে অপারেশন সার্চলাইট, এটি হচ্ছে আপনার ভিয়েতনাম যুদ্ধ। দেখেন আমাদের মুক্তিযুদ্ধের সাথে ভিয়েতনাম যুদ্ধের মিলটা কোথায়? আচ্ছা, মিলটা হলো আমাদের মুক্তিযুদ্ধের টাইমে যদি প্রশ্ন করা হয় যে আমাদের মুক্তিযুদ্ধের টাইমে বিশ্বে আর কোন যুদ্ধটি চলমান ছিল, সেটি হচ্ছে আপনার ভিয়েতনাম যুদ্ধ। এবং দুইটা যুদ্ধেই কিন্তু আপনার জানেন যে আপনার মানে সবচেয়ে বড় কুশীলব ছিল কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা সবাই জানি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামের বিপক্ষে, ঠিক আছে, ঠিক একইভাবে কিন্তু আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধেও কিন্তু আপনার মানে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের বিপক্ষে, তাই না? অর্থাৎ দুই যুদ্ধেই কিন্তু আপনার খলনায়ক ছিল হচ্ছে আপনার তৎকালীন মার্কিন একজন রাজনীতিবিদ এবং হচ্ছে আপনার কূটনীতিবিদ, যাকে বলা হয় হচ্ছে হেনরি কিসিঞ্জার। এই হেনরি কিসিঞ্জার কিন্তু আপনার দুইটা যুদ্ধে হচ্ছে আপনার লিড দেয়। মূলত মেইন কুশীলব হচ্ছে মার্কিন কুশীলবের নাম হচ্ছে কে, মার্কিন পররাষ্ট্র সচিব নাকি পররাষ্ট্র উপদেষ্টা, মার্কিন পররাষ্ট্র উপদেষ্টা, ওনার নাম হচ্ছে আপনার হেনরি কিসিঞ্জার। এই হেনরি কিসিঞ্জার কিন্তু আপনার ভিয়েতনাম যুদ্ধে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে উভয় যুদ্ধে হচ্ছে আপনার নেতিবাচক ভূমিকা রাখে। অর্থাৎ এই দুটি রাষ্ট্রের বিপক্ষে অবস্থান করে কে, এই আমেরিকা তথা হচ্ছে হেনরি কিসিঞ্জার। সো আমেরিকার এই যুদ্ধে আমেরিকা কিন্তু আপনার ভিয়েতনাম যুদ্ধে যেই অভিযান পরিচালনা করে, ওটিও ছিল একটা জেনোসাইড। জেনোসাইড তো আমরা বুঝি শুধু হত্যা না, কিন্তু শুধু হত্যাকেই কিন্তু জেনোসাইড বলা হয় না, হত্যার সাথে ধর্ষণ, গণহত্যা, অগ্নিসংযোগ, আরও কয়েকটি বিষয় জড়িত। এটাকে একই সাথে বলা হয়েছে আপনার মানবতা বিরোধী অপরাধ, সাধারণ জনগণকে হত্যা করা, এটাকে বলা হয়েছে আপনার জেনোসাইড। সো অপারেশন মাইলাম এটি ছিল হচ্ছে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনীর পরিচালিত যে আপনার গণহত্যা অভিযান, ঠিক তার অনুকরণে তৈরি করা হয়েছে অপারেশন সার্চলাইট। ওকে, এটি হচ্ছে আপনার এখন এই অপারেশন সার্চলাইটের কিন্তু আপনার প্রথম নাম কিন্তু অপারেশন সার্চলাইট ছিল না, এর প্রথম নাম ছিল, অর্থাৎ অপারেশন সার্চলাইটের প্রাথমিক নাম ছিল, পরবর্তী নাম চেঞ্জ হয়। প্রাথমিক নাম ছিল কি, অপারেশন ব্লিটজ। অপারেশন ব্লিটজ, BLITZ, অপারেশন ব্লিটজ, ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে অপারেশন সার্চলাইটের প্রাথমিক নামকরণ কি করা হয়, অপারেশন ব্লিটজ। এই অপারেশন ব্লিটজ মূলত হচ্ছে আপনার প্রণয়ন করা হয় অপারেশন মাইলাম থেকে, যেটি হচ্ছে আপনার ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনী অপারেশনের যে সাংকেতিক নাম ছিল হচ্ছে অপারেশন মাইলাম, সেখান থেকে করা হয়েছে অপারেশন ব্লিটজ, যার পরবর্তী নাম হয়েছে অপারেশন সার্চলাইট, ঠিক আছে। এটি হচ্ছে আপনার 25 মার্চ হচ্ছে আপনার প্রেরণ করা হয় এই অভিযানটি, ঠিক আছে। এবং সেখানে ওদের একটাই কথা ছিল যে এদেশের কি চাই না বলতো, এদেশের মাটি মানুষ চাই না, শুধুমাত্র মাটি চাই, তার মানে পোড়া মাটি হলেই চলবে। এটি কে বলছিল? বলছিল হচ্ছে ইয়াহিয়া খান। তার মানে ইয়াহিয়া খানকে এই কারণে বলা হয় যে পোড়া মাটির নীতির জনক। পোড়া মাটি মানে হচ্ছে আপনার কত বড় জঘন্য হচ্ছে আপনার এটি হতে পারে। ওকে, এটি হচ্ছে আপনার, তাহলে আমরা মনে হয় বুঝতে পারলাম, ঠিক আছে। এখন যদি প্রশ্ন করা হয় যে আপনার এই অপারেশন সার্চলাইট প্রণয়ন করা হয় কবে, এটি হচ্ছে আপনার 18 মার্চ, ঠিক আছে। 18 মার্চ 1971 সালে হচ্ছে আপনার এই অপারেশন সার্চলাইট হচ্ছে আপনার চূড়ান্ত করা হয়। তাহলে অপারেশন সার্চলাইট অথবা অপারেশন ব্লিটজ এটি হচ্ছে প্রণয়ন করা হয় কবে? প্রণয়ন হয় 18 মার্চ, মানে চূড়ান্ত হয়, ঠিক আছে। প্রণয়ন না আর কি, চূড়ান্ত হয়, মানে এটি যে করবে আমাদের উপরে, এটি হচ্ছে আপনার চূড়ান্ত হয় কবে? চূড়ান্ত হয় 18 মার্চ 1971, ঠিক আছে। তার মানে এই দিন এটি হচ্ছে চূড়ান্ত হয় এবং স্বাক্ষরিত হয় হচ্ছে আপনার 25 মার্চ বিকেলে, অর্থাৎ এটি চূড়ান্ত করছে 18 মার্চ, আর এটিকে একদম চূড়ান্ত রূপ দিতে হতো প্রেসিডেন্টের। সো প্রেসিডেন্ট ইয়াহিয়া খান হচ্ছে এটাকে কি করে স্বাক্ষর করে 25 মার্চ ঢাকা ত্যাগ করে, কারণ তার টাকা নিরাপদ না, বুঝতে প্রেসিডেন্ট থাকবে
যুদ্ধের মাঝখানে। সো এটা তো বুঝতেই পারছেন। সো সে হচ্ছে আপনার 18 মার্চ তারিখে হচ্ছে আপনার এটি চূড়ান্ত করছিল, আর 25শে মার্চ সে হচ্ছে স্বাক্ষর করে ঢাকা ত্যাগ করেছিল। আমরা মনে হয় মূল থিমটা কি বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এখন যদি প্রশ্ন করা হয় যে এটা কে কে প্রণয়ন করছিল, অর্থাৎ অপারেশন সার্চলাইট বা অপারেশন ব্লিটজ, এটি কে কে হচ্ছে আপনার করে, আচ্ছা এদের মূল মানে নীল নকশাকারী ছিল হচ্ছে আপনার তখনকার সময় আছে রাও ফরমান আলী, ঠিক আছে, রাও ফরমান আলী এবং খাদিম হোসেনের নির্দেশে, ঠিক আছে, রাও ফরমান আলী এবং খাদিম হোসেন, এটা হচ্ছে আপনার 18 মার্চ হচ্ছে আপনার চূড়ান্ত করে। তার নাম লিখে রাখেন যে আপনার অপারেশন সার্চলাইট হচ্ছে আপনার মানে হচ্ছে যাদের মাথা থেকে আসছে সেটি হচ্ছে আপনার রাও ফরমান আলী এবং খাদিম হোসেন, ঠিক আছে, এরা হচ্ছে আপনার নির্দেশ দেয়, ঠিক আছে, রাও ফরমান আলী এবং হচ্ছে খাদিম হোসেন। তাহলে এটি প্রণয়ন করে কারা? এক, রাও ফরমান আলী ও খাদিম হোসেন। এগুলো যদি বিসিএস লিখিত পরীক্ষা আসে, অপারেশন সার্চলাইট, খুব সুন্দর করে লিখবেন, এটা কোথাও আপনি এত সুন্দর করে পাবেন না, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনীর পরিচালিত অপারেশন মাইলাম এর অনুকরণে 18 মার্চ 1971 সালে পাকিস্তানি ব্রিগেডিয়ার রাও ফরমান আলী এবং খাদিম হোসেন হচ্ছে আপনার অপারেশন ব্লিটজ প্রণয়ন করে। এটি তৈরি করা হয়েছে আপনার ভিয়েতনাম যুদ্ধের মার্কিন বাহিনীর কি বলেন তো পরিচালিত অভিযানের অনুকরণে, এবং এর প্রাথমিক নাম ছিল হচ্ছে অপারেশন ব্লিটজ এবং পরবর্তীতে নামকরণ করা হয় অপারেশন সার্চলাইট, ঠিক আছে। এই অপারেশন সার্চলাইট প্রণয়ন করার জন্য হচ্ছে আপনার 1971 সালের 25 মার্চ বিকেলে হচ্ছে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগের পূর্বে এটি হচ্ছে আপনার কি করে স্বাক্ষর করে যান, যার প্রেক্ষিতে হচ্ছে আপনার রাত 11টায় হচ্ছে আপনার অভিযান শুরু হয়, এবং সেই অভিযান শুরু হয় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, মানে ওখান থেকে মানে শুধুমাত্র ট্যাঙ্ক টং নিয়ে হচ্ছে ঢাকার দিকে ছড়িয়ে পড়ে, ওকে, ওখান থেকে হচ্ছে ছড়িয়ে পড়ে। এখন এই যে ট্যাঙ্কগুলো আসলো ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, সেই ট্যাঙ্কের বা কামানের এদের টার্গেট ছিল হচ্ছে 3টি স্থান। একটু দেখি আমরা এটি কোথায়। আচ্ছা আমরা একটু দেখবো, আমরা কিন্তু এখনো শেষ করি নাই, ওকে, 25 মার্চ তারিখেই আমরা আসি। তাহলে 25 মার্চ হচ্ছে আপনার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এই যে একদম সশস্ত্র অভিযানগুলো টার্গেট ছিল হচ্ছে আপনার 3টি স্থান। বলে তো সেই 3টি স্থান কি কি? আমরা দেখব এটি হলো ঢাকা ক্যান্টনমেন্ট, ওকে, এইখান থেকে হচ্ছে আপনার সশস্ত্র অভিযান ঢাকায় ছড়িয়ে পড়ে, এবং এটি হচ্ছে আপনার 3টি স্থানে, ঠিক আছে, 3টি স্থান ছিল হচ্ছে এদের মেইন টার্গেট। আপনারা সবাই জানেন সেই 3টি স্থান কি কি, অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে হচ্ছে আপনার মূলত অভিযান পরিচালনা করা ঢাকার 3টি স্থানে। এর একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, ও তার আবাসিক হলসমূহ, আমি ব্যাখ্যা করতেছি পরে, ওকে। 2, রাজারবাগ পুলিশ লাইন, লাইন্স নাকি লাইন, যাই হোক আর কি। আর 3 হলো বিডিআর পিলখানা, যেটি হলো বর্তমানে কি বলতো, বর্তমানে বিজিবি হেডকোয়ার্টার, ঠিক আছে। এই কয়টি স্থান থেকে হচ্ছে আপনার মূলত, অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে হচ্ছে আপনার সশস্ত্র অভিযান, অর্থাৎ ট্যাঙ্ক সারা শহরে হচ্ছে ছড়িয়ে পড়ে হঠাৎ করে রাত 11টার পরে এখান থেকে শুরু হয়, এবং এই রাত 11টার পরে এখান থেকে মানে ট্যাঙ্ক টং সব আসা শুরু করে, সমগ্র ঢাকায় ছড়িয়ে পড়ে, এবং এটা 3টা মানে স্থাপনাকে টার্গেট করে। একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আবাসিক হল সমূহ। কেন বুঝতেই পারছেন, এই সেই ঢাকা ইউনিভার্সিটি যেটি হচ্ছে আপনার পাকিস্তানের আইয়ুব খানের পতন হয়তো এই কারণেই, তাই না, আইয়ুব খানের পতন হয়েছে। 2 হচ্ছে আপনার এখান থেকেই কিন্তু আপনার বঙ্গবন্ধুর যত কর্মসূচি
সবগুলো হচ্ছে আপনার ছাত্ররা হচ্ছে আপনার এখান থেকেই বাস্তবায়ন করতে। আমরা জানি যে আপনি যদি সেটা 7ই মার্চ বলেন, 2 মার্চ বলেন, 3 মার্চ বলেন, এই যতগুলো ঘটনা আমরা দেখতে পাই সব জায়গায় কিন্তু আপনার ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররাই ভূমিকা রাখছে, তাই না? জাতীয় পতাকা উত্তোলন বলেন, জাতীয় সঙ্গীত বলেন, আসম আব্দুর রব বলেন, তোফায়েল আহমেদ বলেন, তাদের প্রত্যেকেই ছিল হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির ছাত্র তখনকার সময়ে। এবং বঙ্গবন্ধুর পেছনে বঙ্গবন্ধু নির্দেশনা হচ্ছে বাস্তবায়ন হতে হচ্ছে আপনার এই ঢাকা ইউনিভার্সিটি এবং তার আবাসিক হল থেকে যত পোস্টার লেখা হতো ঢাকা ইউনিভার্সিটি। সো এদেরকে আগে হত্যা করতে হবে। এবং তখনকার সময় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কয়েকটা জায়গায় টার্গেট করা হয়। এর মধ্যে একটা হচ্ছে জগন্নাথ হল, অর্থাৎ যেখানে হচ্ছে আপনার মানে মুসলিম বাদে আর কি হিন্দু বা অন্য ধর্মের লোকদের হচ্ছে হল হচ্ছে আপনার কি জগন্নাথ হল, যেখান থেকে হচ্ছে আপনার এটা তো আওয়ামী লীগের একনিষ্ঠ ভোটার সবাই জানে। সো হিন্দুরা যে আওয়ামী লীগকে একনিষ্ঠ ভোট দিয়েছে এটা অলরেডি ওরা জানতো। সো জগন্নাথ হলে হচ্ছে আপনার একটা ব্রাশ ফায়ার করছিল, সোজা কথা। জগন্নাথ হলে হচ্ছে ওই দিন কিন্তু আপনার কী করা হয়, ব্রাশ ফায়ার করে হচ্ছে আপনার ছাত্রদেরকে গণকবর দেওয়া হয়েছিল, এটা আপনারা জানেন, ঠিক আছে? আচ্ছা, জহুরুল হক হল যেটা হচ্ছে বর্তমান জহুরুল হক হল, তখনকার সময় হচ্ছে ইকবাল হল, যেই হলে হচ্ছে আপনার তখনকার ছাত্রনাদের অনেক উল্লেখযোগ্য নেতারা থাকতো। যেমন 69-এর গণঅভ্যুত্থানের মূল নায়ক তোফায়েল আহমেদের হল ছিল হচ্ছে আপনার জহুরুল হক হল, যেটা হচ্ছে তখন সময় ইকবাল হল। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ছাত্রলীগ গঠিত হয় যেখানে, সেটা হচ্ছে আপনার ফজলুল হক মুসলিম হল, ঠিক আছে, SM হল, বঙ্গবন্ধুর হল। এই হলগুলো ছিল হচ্ছে আপনার মূল টার্গেট। এবং এখানে হচ্ছে আপনার এবং ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিন, যেখান থেকে হচ্ছে মিছিল মিটিং হতো। সো এখানে হচ্ছে টার্গেট করে হচ্ছে আপনার অভিযান করা হয়। সো ওই সময় কিন্তু আপনার প্রচুর ছাত্ররা হচ্ছে নিহত হয় প্রথম দিনেই, এবং অনেক শিক্ষক নিহত হন এই প্রথম দিনেই 25 মার্চে। ওকে, এবার আসি আমরা রাজারবাগ পুলিশ লাইন্সে। এইখানে কিন্তু আমাদের বাঙালি অনেক পুলিশরা কাজ করতো। সো রাজারবাগ পুলিশ লাইন্সকে হচ্ছে আপনার নিরস্ত্র করতে হবে। সো সেনাবাহিনী হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এই কারণে এখানে মানে আরও আধুনিক অস্ত্র নিয়ে হচ্ছে আপনার পুলিশ লাইন্সে অভিযান পরিচালনা করে। সো এখানে কিন্তু আমাদের দেশীয় অনেক জওয়ান যখন হচ্ছে প্রতিরোধ করতে গেছে, সে কিন্তু তারা হচ্ছে এখানে নিহত হয়েছে, বুঝছেন তো? বিডিআর পিলখানা একই অবস্থা। তখনকার সময় ছিল হচ্ছে আপনার মেবি হচ্ছে কি বলা হতো, ইপিআর বলা হতো। তখনকার সময় কি ছিল, ইপিআর, তারপরে নাম হলো হচ্ছে বিডিআর, বাংলাদেশ হওয়ার পরে, ঠিক আছে? এরপরে বর্তমান নাম হলো হচ্ছে বিজিবি, অর্থাৎ যেটা হচ্ছে আপনার জিগাতলা, যেটাকে আমরা বলি আজিমপুর জিগাতলার মাঝখানে যে আপনার যেই বিজিবি হেডকোয়ার্টারটা আছে, এখানে হচ্ছে করা হয়। কেননা তখনকার সময়ে অনেক মানে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর লোকেরা এখানে কাজ করতো, যারা অনেকে ছিল বাঙালি। সো এদেরকেও কিন্তু আপনার নিরস্ত্র করা গুরুত্বপূর্ণ ছিল। ওকে, কারণ কেউ তো অস্ত্র জমা দিচ্ছিল না তখন। সো এদেরকে নিরস্ত্র করার জন্য হচ্ছে আপনার সেনাবাহিনী এখানে হচ্ছে আপনার অভিযান পরিচালনা করে। সো এই তিনটা ছিল হচ্ছে আপনার মেইন টার্গেট। ওকে, এটি হচ্ছে 25 মার্চের প্রথম প্রহরে, ঠিক আছে, অর্থাৎ শেষ প্রহরে, অর্থাৎ 1 ঘন্টা আগে, অর্থাৎ একটু পরে শুরু হবে কয় তারিখ, 26 মার্চ। তার মানে এক ঘন্টা আগেই শুরু হলো অভিযান। তার মানে রাত 12টা বাজলেই হচ্ছে আমাদের কয় তারিখ পড়ে যায়, সেটি হচ্ছে 26 মার্চ। তার মানে এই দিন বঙ্গবন্ধু বুঝেই গেছে যে এখন আমার তড়িঘড়ি করে আমাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে। এখন বঙ্গবন্ধুকে তখন অনেকে বলছিল যে আপনি এখন আত্মগোপন করেন, কিন্তু একটা জাতির নেতা যদি আত্মগোপন করে এইভাবে করে আপনার, তাহলে কি হতো, তাহলে সবাই হয়তো বা মুক্তিযুদ্ধে হয়তো বা কোনো রকম মানে হচ্ছে হয়তো বা বিরূপ প্রভাব পড়তো। তো যেই কারণে হচ্ছে বঙ্গবন্ধু 26 মার্চে কিন্তু আপনার মানে 25 মার্চে কিন্তু উনি তার বাড়ি ত্যাগ করেননি, উনি কিন্তু তার 32 নম্বর বাড়িতেই ছিল, ধানমন্ডির বাড়িতেই ছিলেন, ঠিক আছে? তাহলে একটু আসি আমরা 26 মার্চ, তার মানে 1 ঘন্টা পরেই, ঠিক আছে, 1 ঘন্টা পরেই কয় তারিখ, 26 মার্চ 1971। এই 26 মার্চের প্রথম প্রহরে কিন্তু আপনার আমরা একটা আসি, 26 মার্চ মানে হলো রাত 12টা 1 বাজলেই তো আপনার কত হয়ে যায় বলুন তো, 12টা। তার মানে 26 মার্চ শুরু হয়ে গেল, তাই না? অর্থাৎ রাত 11টার পরেই কিন্তু আপনার তারিখ চেঞ্জ হয়ে গেল, 26 মার্চ শুরু হয়ে গেল। এই 26 মার্চের প্রথম প্রহরে হচ্ছে আপনার কি হয় দেখি আমরা। আচ্ছা, 26 মার্চে কয়েকটা জিনিস হয়, এর মধ্যে একটা হলো আপনার বঙ্গবন্ধু, ঠিক আছে, বঙ্গবন্ধু স্বাধীনতার মানে হচ্ছে আপনার মেসেজ দেন বা ঘোষণা দেন লিখিতভাবে। আচ্ছা, আমরা বুঝতে পারি যে ওই মুহূর্তে যেহেতু আপনার অলরেডি অভিযান শুরু হয়ে গেছে, সো ওই মুহূর্তে তো আর বঙ্গবন্ধুর সামনে সাংবাদিক নেই বা বেতার নেই, টিভি নেই, কিছুই নেই, তাই না? আবার বঙ্গবন্ধু দেশের নায়কও না। বঙ্গবন্ধু হচ্ছে আপনার পাকিস্তানের দৃষ্টিতে তখন হচ্ছে তখন পর্যন্ত খলনায়ক,
সো বঙ্গবন্ধু হচ্ছে ওই মুহূর্তে এসে হচ্ছে একটা মেসেজ লিখেন, যেটাকে বলা হয় দিস ইজ মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। বুঝতেই পারছেন, এটাই হয়তো আমার শেষ বার্তা। এবং সেই ঘোষণাটি কি ছিল? এটি ছিল হচ্ছে এটাই হয়তো আমার শেষ বার্তা, এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। ড্যাশ ড্যাশ। ঠিক আছে, এটা কিন্তু দেখ কিন্তু ইংরেজিতে আমরা লিখতে পারি যে আপনার ইংরেজিতে মূলত মেইন লাইনটা ছিল দিস ইজ মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। আমরা আগের পৃষ্ঠা একটু যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই দিন হচ্ছে বঙ্গবন্ধু ঘোষণা দেন কীভাবে, সেটি হচ্ছে আপনার লিখিতভাবে। এবং হচ্ছে এই দেখেন আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে 95 পৃষ্ঠায়। ঠিক আছে, এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আসো তাহা যার যা কিছু আছো তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো, পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত বা চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। এটি বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি হলো বাংলাদেশের সংবিধানের ৬ষ্ঠ তফসিল থেকে নেওয়া। দেখেন পৃষ্ঠা ৯৫, বাংলাদেশের সংবিধানের ৬ষ্ঠ তফসিলে এটি হচ্ছে আপনার অন্তর্ভুক্ত হয়। তো ঝামেলা, এইভাবে ফোন দেয়। ওকে, সো বঙ্গবন্ধু এটি হচ্ছে আপনার ইংরেজিতে ঘোষণা দেন। এরপরেই কিন্তু হচ্ছে বঙ্গবন্ধুকে কী করা হয়? গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন যে এর কয়েক মিনিট পরেই হচ্ছে আপনার বঙ্গবন্ধু কী হন? গ্রেপ্তার হন। তার মানে আমরা বুঝতে পারি যে এটি ঘোষণা দেয় হচ্ছে বঙ্গবন্ধু 12টা 20 মিনিটে। ঠিক আছে, তাহলে বঙ্গবন্ধু ঘোষণা দেয় কখন? এটি হলো 12টা 20 মিনিটে। ঠিক আছে, 12টা 20 মিনিটে বঙ্গবন্ধু হচ্ছে স্বাধীনতার ঘোষণা দেন লিখিতভাবে, এবং সেটা হচ্ছিল ইংরেজিতে। ঠিক আছে, এখন দেখেন এটি কিন্তু আমাদের সংবিধানের তফসিল কত? 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত। এটি কিন্তু আমাদের বিসিএসে 41তম বিসিএসে আসছিল, এটিও আসছিল 7ই মার্চও আসছিল তফসিল নিয়ে। ওকে, এখন একটু আসি আমরা। এখন এই ভাষণটি হচ্ছে আপনার কিভাবে দেখেন পৌঁছায়। ঠিক আছে, দেখেন ওই দিন সকালে মানে 26 মার্চ সকাল 6টায়, আমরা একটু দেখি বই থেকে 95 পৃষ্ঠায়। দেখেন সেই ঘোষণা 26 মার্চ সকাল 6টায় চট্টগ্রামের ফৌজদারহাট সালিমপুর ওয়্যারলেসে পৌঁছায়। অর্থাৎ ওয়্যারলেস যোগে হচ্ছে তখন ঢাকা থেকে চট্টগ্রামে এটি হচ্ছে পৌঁছে দেওয়া হয়। কেননা ঢাকা ছিল হচ্ছে সম্পূর্ণভাবে অরক্ষিত একটি জায়গা, এবং ওই সময় কিন্তু হচ্ছে বঙ্গবন্ধুকেই কিন্তু আপনার এই ঘোষণার পরবর্তী সময় হচ্ছে ওই রাতেই হচ্ছে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। এখন প্রশ্ন হলো বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে যাওয়া হয়, একটু আমরা দেখি। তাহলে বঙ্গবন্ধুর গ্রেফতার, আমরা একটু আসি গ্রেফতার সম্পর্কে। এই 26 মার্চ একই তারিখে কিন্তু তাহলে গ্রেফতার করা হয় কোথায়? 32 নং বাড়ি থেকে। 32 নং বাড়ি থেকে কখন? এটি হলো রাত 12টার পরে, অর্থাৎ ওই দিন মধ্যরাতে হচ্ছে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় 26 মার্চে। ঠিক আছে, এইখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় কোথায়? প্রথমে হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে। ঠিক আছে, এইখান থেকে নিয়ে যাওয়া হয় কোথায়? এখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার সেনা হেডকোয়ার্টারে মানে ঢাকা সেনানিবাসে। ঠিক আছে, সেনা হেডকোয়ার্টারে। আচ্ছা, এইখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনার পাকিস্তানের তৎকালীন রাজধানী, সেটি হচ্ছে আপনার করাচিতে। ঠিক আছে, করাচি থেকে নেওয়া হয়েছে আপনার লয়ালপুরে, এবং এই কারাগারের নাম ছিল হচ্ছে মিয়ানওয়ালি কারাগার। কোথায়? মিয়ানওয়ালি কারাগারে। ঠিক আছে, দেখেন ইতিহাস তো এখানে ইতিহাসের একটা পড়াতে গেলে আপনার খুব ঝুঁকিপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কোনো ভুল ভ্রান্তি হলে এটা খুবই ঝুঁকিপূর্ণ, এবং হচ্ছে আপনার যেহেতু সাংবিধানিক ব্যাপার স্যাপার, আইনের ব্যাপার স্যাপার, সো এখানে আগে থেকে আমি ভুল হয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। ঠিক আছে, যেহেতু এগুলো
অনেক গোয়েন্দা সংস্থার লোকেরা দেখে বা অন্য কেউ দেখবেন। যাই হোক, আমি মোটামুটি পড়াতে চেষ্টা করলাম, এখানে সামান্য ইতিহাস মানে এদিক ওদিক হতে পারে, বাট আমি চেষ্টা করছি মোটামুটি হচ্ছে আপনার এভাবে দেখাতে। ওকে, আসলে বঙ্গবন্ধু কি হচ্ছে আপনার ওই রাতেই কিন্তু 26 মার্চ রাতেই হচ্ছে আপনার 32 নম্বর বাড়ি থেকে, যেটি হচ্ছে বর্তমানে বঙ্গবন্ধু জাদুঘর, স্মৃতি জাদুঘর আর কি, এখান থেকে গ্রেপ্তার করা হয়। ওকে, যেই বাড়িতে হচ্ছে বঙ্গবন্ধু মৃত্যুবরণ করেন সেই বাড়ি থেকে তাকে হচ্ছে গ্রেপ্তার করা হয়। তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় কোথায়? আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে। আপনারা জানেন যে ঢাকা সেনানিবাসে ঢুকতেই যে আপনার গেটে যে স্কুলটা আছে ওখানে। ওকে, সেইখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার কোথায়? সেনা হেডকোয়ার্টার, মানে আর একটু ভিতরে। এবং সেখান থেকে তাকে হচ্ছে আপনার পরবর্তী ঢাকা তেজগাঁও এয়ারপোর্ট থেকে তাকে নিয়ে যাওয়া হয় করাচিতে। সেখান থেকে নেওয়া হয় লয়ালপুরে এবং তাকে রাখা হয় হচ্ছে আপনার লয়ালপুরের মিয়ানওয়ালি কারাগারে। ঠিক আছে, এই মিয়ানওয়ালি কারাগারে হচ্ছে বঙ্গবন্ধু দীর্ঘদিন ধরে, প্রায় 9 মাস ধরে, 9 মাস না, 9 মাস তো মানে বঙ্গবন্ধু তো ফেরে প্রায় 10 মাস হচ্ছে বন্দি ছিল। ঠিক আছে, এখানে সে হচ্ছে কারাবরণ কয় মাস? 10 মাস। এর মাঝখানে তাকে হচ্ছে আপনার বিভিন্ন আদালতে উঠানো হয় এই সেই, বাট মোস্ট অফ টাইম ছিল হচ্ছে মিয়ানওয়ালি কারাগারে প্রায় দীর্ঘ 10 মাস। ঠিক আছে, এটি হলো আপনার 7ই মার্চ। এখন আমরা একটা আসি, এই 7ই মার্চ 26 মার্চ সকালে কি হলো, আমরা একটু সকালে আসি। অর্থাৎ এই একই দিন সকালে, সকালটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সকালে হচ্ছে আপনার এই বার্তা মানে চট্টগ্রামে পৌঁছায়। ঠিক আছে, বঙ্গবন্ধুর বার্তা চট্টগ্রামে পৌঁছায়। কয় তারিখে এটা? চট্টগ্রামে পৌঁছায়। আচ্ছা, ওই মুহূর্তে উদ্দেশ্য কী ছিল? দেখেন, তখনকার সময় তো আমাদের হাতে রেডিও টিভি ছিল না, কারণ সব কিছু হচ্ছে ওদের হাতে, তাই না? সো এটাকে বহির্বিশ্বে বঙ্গবন্ধুর এই বার্তা ছড়িয়ে দেওয়া খুব দরকার ছিল। সুতরাং সকাল 6টায় হচ্ছে বঙ্গবন্ধুর বার্তা চট্টগ্রামে পৌঁছায় ওয়ারলেস যোগে। ঠিক আছে, এবং ওয়ারলেস যোগে পৌঁছলে হচ্ছে আপনার তখনকার সময় দুজন নেতা নাম রাখবেন, একজন হচ্ছে এম এ হান্নান, একজন হচ্ছে জহুর আহমেদ চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, এবং আরও একজন হচ্ছে মানে আজিজ আহমেদ। এরা মূলত হচ্ছে আপনার এটা কি করে, এটাকে হচ্ছে বঙ্গানুবাদ করে। ঠিক আছে, দেখেন, আচ্ছা, এটি হচ্ছে সালিমপুর ওয়ারলেস যোগে পৌঁছায়। এই সালিমপুর হচ্ছে ফজদিরহাটের চট্টগ্রামে, এবং চট্টগ্রাম ওয়ারলেস বিভাগ সেই ঘোষণা হচ্ছে জহুর আহমেদ চৌধুরীর কাছে পৌঁছে দেন। জহুর আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের নেতা, তিনি এবং এম এ হান্নান এটাকে কি করে বঙ্গানুবাদ করেন, এবং এটি কি হচ্ছে আপনার চট্টগ্রাম শহরে হচ্ছে আপনার বিলি করেন। মানে এটাকে হচ্ছে আপনার করে, মানে লিফলেট আকারে হচ্ছে আপনার চট্টগ্রাম শহরে বিলি করে, এবং এটাকে হচ্ছে মাইকে প্রচার করে, মাইকে প্রচার করছে, বুঝছেন তো? এবং 26 মার্চ সকাল 7টায় চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অবস্থানকারী বিদেশি জাহাজকে ভয়েস কোড পাঠানো হয়। এই ভয়েস কোডটি হচ্ছে আপনারা জানেন যে প্রত্যেকটা বিদেশি জাহাজে, আপনার চট্টগ্রাম তো একটা সমুদ্র বন্দর যেহেতু, তো প্রত্যেকটা বিদেশি জাহাজে আপনার কি আছে বলুন তো? রেডিও আছে। সো ওদের কাছে হচ্ছে এটাকে পৌঁছে দেওয়া হয় এই ভয়েস কোডটাকে। ঠিক আছে, এবং এইসব জাহাজ যার যার দেশে স্বাধীনতার ঘোষণা বার্তা হচ্ছে পাঠিয়ে দেয়। অর্থাৎ বঙ্গবন্ধুর যে ঘোষণাটা ছিল ওটাকে হচ্ছে আপনার বহির্বিশ্বে হচ্ছে আপনার জাহাজ থেকে পাঠানো হয়, কেননা আমাদের হাতে তখন হচ্ছে আপনার কোনো কিছু ছিল না। এবং ওই দিন অর্থাৎ 26 মার্চ দুপুর, তাহলে সকালের পর একটু আসি আমরা দুপুরে কি হয় দেখেন, দুপুরে এসে হচ্ছে আপনার আমরা দেখতে পাই দুপুর 2টা 30 মিনিটে হচ্ছে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা করেন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান, অর্থাৎ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। দুপুর 2টা 30 মিনিটে, ঠিক আছে, 2:30টায়, 2টা 30 মিনিটে এম এ হান্নান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর ওই ঘোষণাটি হচ্ছে আপনার পুনরায় পাঠ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছিল ওই দিন বেতারের সমস্যা ছিল, সম্ভবত চট্টগ্রাম শহরের বাইরে, মানে মোটামুটি 10-20 কিলোমিটারের বাইরে কিন্তু আপনার সেই ঘোষণা আর শুনতে পারেনি। ওকে, তার মানে সারা দেশব্যাপী কিন্তু আপনার এম এ হান্নানের ঘোষণাটি তখন হচ্ছে আপনার পৌঁছায়নি। এবং তখনও অনেকে মনে করতো যে এটি ছিল পাকিস্তানের বিপরীতে আওয়ামী লীগের যুদ্ধ, মানে আওয়ামী লীগ যেহেতু আপনার নির্বাচন জিতছে, বাট এটি যে আপনার জনসাধারণের যুদ্ধ, অথবা সামরিক বাহিনীও যে মানে এই যুদ্ধে বাংলাদেশের পক্ষে আছে, এটাকে আপনার হচ্ছে জানান দেওয়ার জন্য হচ্ছে আপনার তখনকার নিয়ে আসা হয় ওই সময়ে চট্টগ্রাম অঞ্চলে একজন ছিল মেজর, এবং তার নাম হচ্ছে আপনার মেজর জিয়া, বুঝতেই পারছেন। সো জিয়ার ব্যাপারটা কীভাবে আসে একটু দেখি আমরা। দেখেন, সামরিক কর্মকর্তার দ্বারা ঘোষণাটি পাঠ করার গুরুত্ব অনুধাবন করলে 27 মার্চ সন্ধ্যা 7টা 30 মিনিটে প্রথম ঘোষণার 40 ঘন্টা পর মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাবার্তা পাঠ করেন।
এবং সৌভাগ্য হচ্ছে জিয়াউর রহমানের এই জিয়ার বার্তাটি আবার হচ্ছে রেডিও যোগে সমগ্র বাংলাদেশে পৌঁছায় এবং ওই দিন মানে বেতারে আর ডিস্টার্ব ছিল না। সুতরাং হচ্ছে আপনার জিয়ার ঘোষণাটি হচ্ছে আপনার সামরিক বাহিনীর একজন কর্মকর্তার কারণে হচ্ছে আপনার তখন শুনতে পায় সমগ্র বাংলাদেশে। এবং জিয়ার এমন একটা যে অনলি মেজর, আমরা বুঝতে পারি যে মেজর কারা। মেজর হচ্ছে বর্তমানে আমাদের বন্ধু বান্ধব যারা সেনাবাহিনী চাকরি করে, এরা হচ্ছে মেজর। সো আমাদের বন্ধু বান্ধবের মতো একজন লোক, আপনি চিন্তা করেন, তার বার্তাটি হচ্ছে আপনার তখন বেতার যুগে বাংলাদেশে পৌঁছায় এবং সেটি আবার বহির্বিশ্ব মানে আপনার বিবিসি সহ আকাশবাণী সহ অন্যান্য রেডিওগুলো হচ্ছে আপনার জিয়ার ঘোষণাটি হচ্ছে আপনার বহির্বিশ্বে কী করে রিলে করে। ওকে, সুতরাং সামান্য একজন মেজর রাতারাতি হচ্ছে আপনার হিরোতে পরিণত হয়, সেটি হচ্ছে আপনার ঘোষণা দিয়ে। এবং দেখেন এইখানে এসে আমাদের ইতিহাস যে বিকৃতি, সেটি হচ্ছে বঙ্গবন্ধুর এই ঘোষণাটি কিন্তু আপনার জিয়া বা মেজর জিয়া কিন্তু আপনার পাঠ করেন বঙ্গবন্ধুর পক্ষে। এবং তিনি বলছিলেন যে তিনিও কিন্তু আপনি ইংরেজিতে পাঠ করেন এটা, মানে অন বিহাফ অব আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, আবারও বলি যে ওয়ান বিহাফ অব আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নামে মানে ঘোষণাটি হচ্ছে আপনার পাঠ করছি। তখন কিন্তু আপনার জিয়াউর রহমানকে হচ্ছে আপনার মূলত বেতারে নিয়ে আসছিল আওয়ামী লীগের নেতারা এবং কয়েকজন হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার, যারা হচ্ছে ধরে নিয়ে আসে যে আপনাকে পাঠ করতে হবে, এবং তিনি অলরেডি পাঠ করেন এবং যাত্রাতে তিনি হচ্ছে হিরো হয়ে যান। ঠিক আছে, এখন দেখেন আমাদের ইতিহাসে যে দায়, সেটা হচ্ছে আমরা এই একজন মেজরের তো স্বাধীনতার ঘোষণা দেওয়ার কেউ না, আমরা সেটা বুঝতে পারি, বাট একজন মেজরের ভূমিকা নিঃসন্দেহে ছিল, বাট সেটা কিন্তু আপনার তিনি কিন্তু স্বাধীনতার বার্তা দেননি। তিনি হচ্ছে শুধুমাত্র পাঠক, এম এ হান্নানের মতো করে বা এম এ আজিজের মতো করে বা জহুর আহমেদ চৌধুরীর মতো করে বা বেলাল মোহাম্মদের মতো করে, পরবর্তীতে কিন্তু অনেকে এটা পাঠ করছে। সো তিনি একজন পাঠক। ঠিক আছে, এটি হলো আমাদের মানে ইতিহাস বিকৃতির ব্যাপার, যেটা হচ্ছে এটি জিয়াউর রহমানের জীবদ্দশায় তিনি কিন্তু নিজে কখনো বলেন নাই যে আমি স্বাধীনতার ঘোষক, কখনোই বলেন নাই। তিনি প্রচারও করেননি, তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, প্রচার করেননি। এবার 90-এর দশকে যখন হচ্ছে আপনার খালেদা জিয়া ক্ষমতা আসেন, তিনিও কিন্তু এটা প্রচার করেননি। বাট 2001-এ বিএনপি ক্ষমতা আসার পরে তার বিএনপির, বুঝতেই পারছেন, মানে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এটাকে হচ্ছে আপনার বিকৃত করে হচ্ছে বঙ্গবন্ধুর পক্ষের শব্দটি কেটে দিয়ে প্রচার করে জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষক বানাতে চেষ্টা করছেন। কিন্তু আমরা জানি যে জিয়াউর রহমানের ডাকে কিন্তু কেউ মুক্তিযুদ্ধে যোগ দেয়নি। নিঃসন্দেহে স্বাধীনতার শ্রেষ্ঠ ঘোষণা ছিল কিন্তু আপনার 7ই মার্চকে, এটা আমরা বুঝতে পারি। বঙ্গবন্ধুর ওই ঘোষণার পরে কিন্তু আপনার মানুষের বুঝতে কিছু বাকি ছিল না যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যার যা কি ইস্যু হচ্ছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, এটা আমরা বুঝতে পারি। সো 7ই মার্চের ভাষণ ছিল আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে মানে ইনডিরেক্ট ঘোষণা, এবং ডিরেক্ট ঘোষণা হয়তো বঙ্গবন্ধু দিতে পারেননি, কারণ ওই মুহূর্তে তো আর সেরকম ব্যবস্থা ছিল না। বাট আমরা বুঝতে পারি যে বঙ্গবন্ধুই কিন্তু আপনার স্বাধীনতার মূল ঘোষক, যেটি হচ্ছে পরবর্তীতে অনেকে পাঠ করে অনেকে বিখ্যাত হয়েছেন, যেটা হচ্ছে এম এ হান্নান হতে পারে, জহুর আহমেদ চৌধুরী হতে পারে, বেলাল মোহাম্মদ হতে পারে বা জিয়াউর রহমান হতে পারে। তারা হচ্ছে পরবর্তীতে নিঃসন্দেহে হচ্ছে আপনার ভূমিকা রাখছেন, কিন্তু সেটি কিন্তু আপনার বঙ্গবন্ধুর চেয়ে বেশি না, সেটা আমরা বুঝতে পারি। ওকে, এটি হচ্ছে আমাদের মূল মেসেজ, যেটা হচ্ছে 26 মার্চের। ওকে, তাহলে 27 মার্চ হচ্ছে আপনার জিয়াউর রহমান ঘোষণা পাঠ করে, যেটি কিন্তু আপনার রাতারাতি হচ্ছে পৃথিবীতে ভাইরাল হয়। ভাইরাল শব্দটি যে আমরা ব্যবহার করি সেটি হচ্ছে আপনার ওই দিন। ঠিক আছে, এখন দেখেন যে 96 পৃষ্ঠায় আমাদের আছে হচ্ছে কয়েকটি বিখ্যাত অপারেশন, যেমন অপারেশন সার্চলাইট, অপারেশন বিগ বার্ড। অপারেশন সার্চলাইট তো বুঝতেই পারছেন এটা এর কারা দায়িত্ব ছিল, আমি যেটা এতক্ষণ বলছি সেগুলো আর কি। ওকে, অপারেশন বিগ বার্ড। আচ্ছা, অপারেশন বিগ বার্ড হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পরিচালিত যে আপনার অভিযান, এটাকে বলা হয় অপারেশন বিগ বার্ড। তাহলে অপারেশন বিগ বার্ডের মাধ্যমে হচ্ছে 26 মার্চের প্রথম প্রহরে হচ্ছে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় 32 নম্বর বাড়ি থেকে। এটি হচ্ছে 1টা 20 মিনিটে, ওকে পেয়ে গেছি টাইমটা। আচ্ছা, রাত 1টা 20 মিনিটে হচ্ছে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। ঠিক আছে, এবং সেখানে হচ্ছে মেইন ছিল হচ্ছে ব্রিগেডিয়ার জহির আলম। এই ব্রিগেডিয়ার জহির আলম হচ্ছে আপনার এই অপারেশন বিগ বার্ড পরিচালনা করে এবং বঙ্গবন্ধুকে হচ্ছে আপনার গ্রেপ্তার করে। এবং দেখেন যে গ্রেপ্তার করার পরে যে আপনার সামরিক বাহিনী যে বার্তা দেয়, কোড পাঠায়, সেটা ছিল কি, বিগ বার্ড ইন দ্য কেজ। ঠিক আছে, বিগ বার্ড ইন দ্য কেজ, আদার নট ইন দেয়ার নেস্ট। বুঝেন নাই? বিগ বার্ড মানে হচ্ছে এখন খাঁচায় বন্দি, বিগ বার্ড মানে হচ্ছে কে, বঙ্গবন্ধুকে বোঝানো হয়েছে এই বিগ বার্ড। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আমরা গ্রেফতার পরবর্তী তথ্য তাকে কোথায় নিয়ে যাওয়া হয় সেটা এখানে লেখাই আছে, এটা আপনারা এটুকু পড়ে নেবেন। তাহলে আমাদের পরবর্তী বিষয়টা হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মুজিবনগর সরকার, এইগুলো আমরা দেখব পরবর্তী দিন। মুক্তিযুদ্ধের রণকৌশল,
ঠিক আছে, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ফোর্স, গেরিলা বাহিনী, অপারেশন জ্যাকপট, যৌথ বাহিনী, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, কাদের ভূমিকা কী ছিল এগুলো আমরা গল্প আকারে পড়ব। মুক্তিযুদ্ধে বিদেশিদের ভূমিকা কী ছিল সেটা আমরা পড়ব। এবং পরবর্তী অধ্যায়ে আমরা পরবর্তী আরেক লেকচারে পড়বো হলে আমাদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় এবং বাংলাদেশের স্বীকৃতি সম্পর্কে। ঠিক আছে, এরপরে আমরা পড়বো হচ্ছে মুক্তিযুদ্ধের খেতাব সম্পর্কে, মুক্তিযুদ্ধে বিবিধ প্রসঙ্গ সম্পর্কে, মুক্তিযুদ্ধে নিহত হওয়া বাংলাদেশের বিখ্যাত সন্তান এবং এইগুলো সম্পর্কে। ওকে, আমাদের ইতিহাসে কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়। সো আমরা এটাকে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব। বিস্তারিত পড়লে কিন্তু আমাদের সমস্যা হবে না, কেননা আমাদের প্রিলি, লিখিত, ভাইবা যেন তিনটাই কাজে লাগে। ইভেন পরবর্তী চাকরি জীবনে আপনার এটা কাজে লাগবেই, মুক্তিযুদ্ধকে আপনাকে পড়তে হবেই এবং ইতিহাসের দায়বদ্ধতায় আমাদের এটা জানতে হবেই, কেননা আমরা বাংলাদেশি। আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। সেটাকে আপনারা অবশ্যই ভালোভাবে জানবেন। আমি আজকের মতো এখানে শেষ করব। যাওয়ার আগে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে? এবং আজকের লেকচার কি বুঝছেন আপনারা একটু কমেন্ট করে যাবেন, মনে হয় খুব ভালো হয়। তাহলে বুঝতে পারবো যে আপনারা মূল থিমটা ধরতে পারছেন কি না, অথবা এত বিস্তারিত পড়াবো নাকি আরও সংক্ষেপে পড়াবো, এটা আর কি। ওকে, তাহলে দেখা হবে আগামীকাল। আমি চেষ্টা করবো আগামীকাল আবারও ক্লাস নেওয়ার জন্য। মুক্তিযুদ্ধের ভাইবেই থাকবো আমরা কয়েকদিন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।